রফিকুল হাসান ফারুক ওরফে পিচ্চি ফারুক। রফিকুল হাসান ফারুক ওরফে পিচ্চি ফারুক আজকে আমাদের সাথে জয়েন করেছে প্রথম। আজকে তুমি আমাদের উদ্দেশ্যে কিছু বলো। এখন বুড়া ফারুক বললে ভালো হইতো, এখন আর পিচ্চি নাই। হ্যাঁ পিচ্চি ফারুক শুনো, থাকলে তুমি আজীবন আমাদের কাছে পিচ্চি। রাইট না? কতদিন বাঁচো ততদিন আমাদের কাছে পিচ্চি থাকবে, আমাদের বুড়া হবে না। রাইট, কারণ ছোট ভাই কোনোদিন বড় হয় না, ছোট ভাই কোনোদিন বড় হয় না। আচ্ছা ঠিক আছে, আমি সবসময় পিচ্চি ফারুকই থাকবো। হ্যাঁ, আমি মিটিং শুরু। মনের মনে কোঠায়। আচ্ছা, আমি মোহাম্মদ রফিকুল হাসান ওরফে পিচ্চি ফারুক। আমি কুয়েত থেকে বলছি। আমাদের এখানে এখন বাজে 8টা 24। আমি এই মিটিং এর সভার সমন্বয়কারী, সভাপতি, যাই বলি না কেন, সবাইকে শুভেচ্ছা, এবং যারা এই মিটিং এ অংশগ্রহণ করছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা রইল। এটা আমার ভিডিও কনফারেন্স, দ্বিতীয় ভিডিও কনফারেন্স। আমি এর আগে ভিডিও কনফারেন্স করেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেন্ট্রাল কমিটির সাথে গত 4 তারিখে। তো যাই হোক, আমার হয়তো ভিডিও কনফারেন্সের অভিজ্ঞতাটা খুবই কম, যদিও হয়তো ফারুক, রেজা বা হাই, অথবা আমি এইমাত্র নতুন একটা মুখ দেখলাম, প্রিন্স। তো যাই হোক, আমি সবাইকে যারা বক্তব্য রাখবে জাস্ট তার পরিচয়টা দিয়ে যেন রাখে, তাহলে হয়তো, কারণ আমরা এত বছর পর হয়তো অনেককে 30-35 বছর পর দেখতেছি বা আরো বেশি। হ্যাঁ, সুতরাং পরিচয় দিলে হয়তো খুব সুবিধা হবে। যেমন আনাফাকে আমি এই মুহূর্তে হয়তো মানে চিনতে পারতাম না, সত্যি এখন কিছুটা হচ্ছে। এনিওয়ে, আমি বলবো সবাইকেই আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই মিটিং এর। এবং এই মিটিং এর অ্যাকচুয়ালি এজেন্ডা যেহেতু আমার জানা নেই, সুতরাং আমি জাস্ট একটু আইডিয়া দিব। আমি কুয়েতে আসছি 92-তে, এবং আনটিল নাও আমি এখানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আর দিয়ে আমাদের এখানে আমি জাস্ট এখনকার পরিস্থিতি, করোনা ভাইরাসের উপর, কোভিড-19 এর উপর কিছুটা বলবো। আমাদের কুয়েতের পরিস্থিতি নিয়ে, আমাদের কুয়েতের পরিস্থিতি প্রথম দিক দিয়ে অনেক ভালো ছিল এবং ইট ওয়াজ ভেরি স্ট্রিক্ট। এখন আমরা খুব একটা ইসের মধ্যে নেই, কারণ আগে যেমন প্রথম সপ্তাহে বেড়েছিল এভরিডে 5, 10, ম্যাক্সিমাম 12-15। নাও এই এক সপ্তাহ যাবৎ 500-600, এবং গত 2 দিন যাবৎ মোর দেন 900, এবং এর ভিতরে 191 ছিল বাংলাদেশি শুধু গত একদিন আগে। গতকালকের নিউজটা আমি অবশ্য এখনো হাতে পাইনি। তো যাই হোক, এই ছিল আমাদের পরিস্থিতি। তবে আমি যে এলাকাটা থাকি কুয়েতে, সেইখানে গত এপ্রিলের 6 তারিখ থেকে লকডাউন ছিল, বাট ফ্রম সানডে, লাস্ট সানডে কমপ্লিট কুয়েত লকডাউন। যার কারণে আমরা এখন কুয়েত সরকার এটাকে কমপ্লিট লকডাউন করে দিয়েছে। আচ্ছা, এই হলো অবস্থা। আর আমি একটা প্রপোজাল দিব মিটিং এর, মানে আমাদের ভিডিও কনফারেন্সের, যদি সম্ভব হয় এই মিটিং এর টাইমটা যদি 3:30 বা 4টার থেকে হয়, তাহলে আমার মনে হয় সবার মিডল ইস্ট এবং আমেরিকার লন্ডনের জন্য সুবিধা হবে। আমি জানি না এখন সুদানে, এই আমিনুর উপদেশ সুদানে আছে নাকি কোথায় আছে, ওর টাইমিংটা হবে আমার মনে হয় এরকমই হবে। তো যাই হোক, টাইমিংটা যদি 4টার দিকে করা যায় বা 3:30টার দিকে করা যায়, যদিও এটা আসর না আমাদের দিকেই হবে, তো এই প্রস্তাবটা আমি রাখতে চাই। কারণ আমাদের মিডল ইস্টে তো এখন যেহেতু সকাল 8টা বাজে, এই 8টা সকালবেলা অ্যাকচুয়ালি আমরা স্পেশালি রমজানের দিনে
সেহেরি বা ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাই। তারপরেও রমজানের দিন সকালে উঠতে একটু অসুবিধা হয়, কোন গাড়ি? মিডল ইস্ট বাসী। তো যাই হোক, আর আরেকটা আমি বাই দ্য ওয়ে শুনলাম কিছু মানে শুরুর আগে দিয়ে, মিটিং শুরুর আগে দিয়ে একটা ক্লাস, এই ক্লাসটা সম্পর্কে যদি আমাকে একটু আইডিয়া দেওয়া হয় তাহলে মেবি আই উইল বি ইন্টারেস্টেড অলসো। তো যাই হোক, এই হলো আমার আজকের বক্তব্য। এরপর যদি কিছু জানার থাকে তাহলে হয়তো বা আমি পরবর্তী মানে সময়ে মিটিং এর অংশের সময়ে বেশটা একটু আলাপ করবো। আমি কুয়েতে আছি উইথ ফ্যামিলি, আমার এক ছেলে এক মেয়ে। ধন্যবাদ সবাইকে। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ইশুতোষ, তোমাকে স্বাগতম, তোমাকে শুনতে পাচ্ছি। তোমার কথা আমি বলতাম, মানে তুমি এসেছো, আমরা খুব ধন্যবাদ। আমি সবাইকে রমজানুল মোবারকবাদ। আর কি বলার, আমি সিডনিতে আছি। আর অনেকেই আমাকে না চেনার একটা কারণ আছে, আমি হোস্টেলে থাকতাম না, এই জন্য অনেকের সাথে পরিচয় নাই ডাইরেক্ট। ভালো লাগবে, আমরা চিনতে পারবো। আমি সিভিলে ছিলাম, সিভিলে সি গ্রুপে ছিলাম। লতিফ ছাত্রাবাসের লতিফ ছাত্রাবাসের পূর্ব শাখায় ছিলাম। 1 বছর আমি ইয়েতে ছিলাম, হোস্টেলে ছিলাম। তো ওই সময় ওই যে ডাক্তারদের সাথে আমার পরিচয় হয়ে গেল, ডাক্তার গ্রুপের মেম্বার হয়ে গেলাম, ডাক্তারদের কার্যক্রমে অ্যাক্টিভলি অংশগ্রহণ করতাম আর আমি 406 বারে। হ্যাঁ মুজিবুর, 406 বারে। হ্যাঁ, তুমি সিটি করে চাকরি করছিলা? সিটি কর্পোরেশনে? না, বাংলাদেশে আমার আর চাকরি করা হয় নাই। সিটি কর্পোরেশনে আরেকজন লম্বা মুজিব ছিল। লম্বা মুজিব, হ্যাঁ লম্বা মুজিব, সেও সিভিলে ছিল। এই জিনিস কম সেই কিনা? লম্বা মুজিব থাকতো 410-এ। হ্যাঁ, এক সময় ওর অফিস ছিল আনন্দ সিনেমা হলের পাশে, ওর অফিস ছিল। এখন যেটা বড় বিল্ডিং হয়েছে গ্রামীণ ফোনে। হ্যাঁ, এখন সে তার দেশে গিয়ে চেয়ারম্যান হয়েছিল। ও কোথায়? ওর দেশ কোথায়? ওর দেশ বরিশালে কোথাও কোন উপজেলায় চেয়ারম্যান হয়েছিল। হ্যাঁ বরিশালে। এটা হলো তোমার ইয়েতে ওখানে ওখানকার উপজেলা চেয়ারম্যান হয়েছিল সে আর কি, উপজেলা চেয়ারম্যান হয়েছিল। আচ্ছা ঠিক আছে। মুজিব, অস্ট্রেলিয়ার সিচুয়েশন বলো মুজিব। আচ্ছা, অস্ট্রেলিয়া করোনা সিচুয়েশন হইল আমাদের কত 15 দিন যাবত, কত 2 সপ্তাহ যাবত কোনো মৃত্যু নাই। আমাদের টোটাল আক্রমণ হয়েছিল 6,000 সামথিং ভালো হয়ে গেছে। হসপিটালে এখন 600-700 রোগী মারা যায় নাই। এবং এখন আস্তে আস্তে রুট ম্যাপ নিচ্ছি কিভাবে লকডাউন উঠাই দেওয়া যায়। এখন পর্যন্ত সরকার আমাদেরকে 10 জন গ্যাদারিং অ্যালাউ করছে এবং ক্রমান্বয়ে এইভাবে প্রতি সপ্তাহে আরো 10 জন করে বের করে হয়তো এই মাসের শেষে লকডাউন হয়ে যাবে। আমাদের স্কুলগুলি আগে তো অনলাইন ছিল, এখন স্কুল শুরু হয়ে গেছে। একটু নর্মাল। আচ্ছা মুজিব, তোমার ওই যে জুয়েলের রেফারেন্সে একটা কথা বলি। মীর আতার জুয়েল বললো যে কি নাকি ওই গাদায় টান দিলে নাকি কোনো সমস্যা হয় না, এরকম একটা ইনফরমেশন জুয়েল বললো আর কি। কলকিতে টান দিলে ঘটনা কি, এই ব্যাপারটা ঠিক কিনা? জুয়েল বললো এটা আমি কিছু বলি তাহলে। হ্যাঁ, আমাদের এক বন্ধু অস্ট্রেলিয়া থাকে, সে রিয়াজুল জুয়েল, সেও সিভিলে ছিল। আমি সেহরি খেয়ে জাস্ট বসছি আর কি, সেদিকে যে একটা মেসেজ আসলো, লম্বা মেসেজ পড়লাম। সেখানে অনেক কিছু লেখা আছে যে ইন্ডিয়াতে যারা গাঁজা খায়, বিশেষ করে মন্দিরে, তাদের করোনার আক্রান্তর হার নাই, একদম জিরো। এবং এটা এবং আরো কিছু রেফারেন্স আছে যে গাঁজার ধোঁয়া নাকি, গাঁজার ফুল কি থাকে অনেক গরম, গাঁজার ধোঁয়া অনেক গরম থাকে, হট।
গরম জিনিসটা এই, ভাইরাসকে ওটা কলকিটা খাইতে হবে, সিগারেট খেলে হবে না। কলকিটা খাইতে হবে, কলকি, রাইট রাইট, কলকি, এটাই হবে না, সিগারেট দিয়ে খেলে হবে না, এটা কলকিটা খেতে হবে। তারপরে ইন্ডিয়াতে আরেকটা, আমি কি বলি, ইন্ডিয়াতে আরেকটা প্রচলিত, যারা অ্যালকোহল খায় তাদেরও কিছু হচ্ছে না, যার জন্য লকডাউন খোলার পর একদিনে এত অ্যালকোহল বিক্রি হয়েছে যেটা কয়েক মাসেও হয়নি। যাই হোক, এই কথাটা সত্যি না, যদি তাই হতো তাহলে আমি ডাক্তার এত মরে আমেরিকা মত করে তো ওদের গাজায় ভেজাল আছে, আমেরিকার গাজায় ভেজাল আছে, বাংলাদেশের গাজায় ভেজাল নাই। না, স্মোকারদের ইনফেকশন রেট কম আর কি, শুধু গাঁজা না, এমনি স্মোকারদেরই এমনি একটা ইয়েতে আসছে যে স্মোকারের ইনফেকশন রেট কম। কিসের ইনফেকশন রেট কম? মানে আসলে হচ্ছে কি, কে যে কোনটা দিয়ে উপকার পেয়ে যাচ্ছে এটা বোঝা মুশকিল। এক সময় দেখা যেত যে অ্যালকোহল, এক সময় দেখা যেত গাঁজা বা সিগারেট বা নন স্মোকার। এখন সবচেয়ে কার্যকর যেটা সেটা হলো ইমিউনিটি। এটা অনেকের সিগারেটের কারণে ফুসফুস শক্ত হয়ে গেছে একদম। ব্যাপারটা আসলে তা না ফানোয়ার, সিগারেটে নিকোটিন থাকে, গাঁজায় নিকোটিন থাকে না। গাঁজাটা সিগারেট থেকে ভালো, মানে সিগারেট শুধু নিকোটিন সুস্থ থাকে। এই ভাইরাসটা লাং ফাংশনিংকেই অ্যাটাক করে। তো আমরা সিগারেট খালি যে করোনা হবে না এটা ভুল, কারণ সিগারেটটা সবচেয়ে বেশি ক্ষতিকর। সিগারেট নিকোটিন, গাঁজায় কিন্তু নিকোটিন থাকে না। গাঁজায় হয়তো নেশা হয় কিন্তু এটা লাংটাকে অতটা ক্ষতি করে না। যাক, সেটা যাক সে ভালো বলতে পারবে, যাক সেটা সভাপতি তারা খারাপ ছিল না জুয়েল, কিন্তু তুমি যে আবার একটা ব্যারিয়ার দিয়ে দিছো যে 4 জনের বেশি একসঙ্গে এটা খাওয়া যায় না, এটা তো একটা সমস্যা। 4 জনের বেশি খাইলে আবার দেখা যাবে যে ক্রস ইনফেকশন হবে, ক্রস ইনফেকশন। আচ্ছা, জুয়েল দেখা যায় রীতিমতো গাঁজা বিশেষজ্ঞ। তোমাদেরকে নিয়ে গবেষণা করতে করতে আমার এই অবস্থা আর কি। আচ্ছা, যাই হোক, এই শোনো, আমরা নতুন মেম্বারদের কথা শুনবো। তুমি বিশেষজ্ঞ। মেম্বার ইস্যুতেশ আছে, ফজলু আছে, অনেক নতুন মেম্বার আছে, তাদের কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে খন্দকার আবু নাসের ফারুককে দেখে। জীবনে বের হয়ে আসার পর আজকে মানে 30-35 বছর প্রথম তার চেহারা আমি দেখলাম, কিন্তু ও তো খুব গালটাল ফুলে বসে আছে। অলমোস্ট 40 বছর সবার সাথে কম বেশি একবার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু ফারুকের সাথে কখনো দেখা হয়নি। আজকে প্রথম তার ছবিটা দেখলাম, দেখি মিটিং এ আছে কিনা, যার ছবি দেখা যাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো ভাই? আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। এই সময়ে, এই দুর্যোগ সময়ে সবাই ভালো আছে, এটা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। সবার জন্য আন্তরিক দোয়া রইলো। সবাই সবার জন্য দোয়া করবা, আল্লাহ যেন ইমানের সাথে সবাইকে কবুল করে, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন হেফাজত করে, সারা বিশ্বের মানব জাতিকে যেন আল্লাহ হেফাজত করেন। কারণ এই করোনা ভাইরাস, আমার বক্তব্য বেশি বড় না, বক্তব্য একটাই যে এই দুর্যোগ মুহূর্তে আমরা এই দুর্যোগকে সামনে রেখে কথা বলবো আর কি, যে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে। সবার জন্য সবাই দোয়া করবা, সবার পরিবারের জন্য, সবার আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা দুনিয়া আছে এখনো আছে, এইটা যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন। কারণ দুনিয়াটা, পুরা দুনিয়া মানব জাতি এখন মানব সমাজের যে পরিবর্তন আসতেছে, এটা নিয়ে আমরা সবাই সংকীর্ণ, উদ্বিগ্ন। আমরা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সবাইকে ধন্যবাদ। সবার জন্য দোয়া রেখে আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ। ডক্টর অজিত কত? আসসালামু আলাইকুম বন্ধুদের, ওয়ালাইকুম আসসালাম। আমি তো অজিত এক মিনিট, ডক্টর আমিনুল তালুকদার, তুমি রেডি থেকো, ওয়াজিরের পরে তুমি বলবা। আচ্ছা, আমি তো আসলে খিলগাঁও থেকে এসে ক্লাস করতাম, হোস্টেলে থাকতাম না, যার জন্য সবার সঙ্গে অতটা খুব বেশি ক্লোজনেস ছিল না বা যোগাযোগটা একটু কম হতো। এই জন্য তোমাদের মিটিং এ প্রথম থেকে আমি জয়েন করতে পারি নাই। আর বিশেষ করে অনেক মুখ যারা আছে যে আমার সঙ্গে ছাত্রাবস্থায় যোগাযোগ ছিল, পরবর্তীতে আর দেখাই হয় না সুদীর্ঘ অনেকগুলো বছর। শাখার মাধ্যমে আবার আমাদের এই যোগাযোগটা স্থাপিত হয়েছে, এই জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।
আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমরা মানে কিন্তু শুধু পার্সোনালি তুমি না, আমাদের পুরো পরিবার নিয়ে, যেহেতু আমরা পরিবারের কর্তা হিসেবে মাঝে মাঝেই বাইরে যাই, তারপর আবার বাসায় ফিরে আসি। তো এই করোনা সম্পর্কে আমি শুরু থেকেই অনেক কিছু লিখেছিলাম ফেসবুকে, আমার আইডিতে যারা যাও দেখেছ। কিন্তু আমাদের দেশের জনগণ, আমাদের সরকার, আমাদের বন্ধুবান্ধব, আমাদের পরিচিতরা অতটা সতর্ক ছিল না, যার কারণে এটা এমনভাবে স্প্রেড আউট হয়েছে। তো আল্লাহর বিশেষ রহমত থাকার কারণে অনেক বেশি লোক আক্রান্ত হচ্ছে না বা মারা যাচ্ছে না, অথবা আমরা হয়তো সবার খবর পাচ্ছি না। বাঙালি এমনিতেই কি বলবো, কষ্ট সহিষ্ণু, এবং আমাদের শরীরটা কোথায় আমেরিকান বা ইউরোপিয়ানদের মতো পোস্টা টাইপের যারা বেশি। আচ্ছা, আমরা মাঝখানে কথা না বললে সুবিধা হয় না। তো যাই হোক, আমাদের শরীরটা আমাদের যে কষ্ট সহিষ্ণুতার কারণে আমরা এখনো টিকে আছি, না হলে যেভাবে স্প্রেড আউট হয়েছে, প্রথমে হলো ঢাকায়, মিরপুর, নারায়ণগঞ্জ, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে আক্রমণটা বেশি হয়েছে। তারপর এই লোকগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, এবং যারা যেভাবে গিয়েছে এবং এসেছে ঢাকায় আবার ফিরে, তাতে করে অনেক লোককে ইনফেক্টেড করেছে। আর করোনা এটা ভাইরাসটা যেহেতু বারবার তার রূপ পরিবর্তন করতেছে, বৈশিষ্ট্য পরিবর্তন করতেছে, অনেকেই আক্রান্ত হওয়ার পরে বুঝতে পারছে না যে তারা আক্রান্ত হচ্ছে। যেমন আমাদের দেশ বরেণ্য একজন শিক্ষক মারা গেলেন, ডক্টর আনিসুজ্জামান সাহেব। উনি মারা যাওয়ার আগে যত জায়গায় ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যত লোক ওনার সংস্পর্শে এসেছে, কেউ জানতো না যে তিনি করোনা ইনফেক্টেড। মারা যাওয়ার পর CMH যখন ওনার ডেড বডি থেকে টেস্ট করা হলো, তখন জানা গেল যে উনি করোনা ইনফেক্টেড ছিলেন, যার জন্য তার ফিউনারেলের, তার জানাজার যে ব্যাপক আয়োজন ছিল, এটাকে সংযুক্ত করা হয়েছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহর কাছেও আমি দোয়া চাই যে আল্লাহ আমাদেরকে এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচায় রাখুন, আমরা যেন পরিজনকে সংক্রমিত না করি। আর সবার জন্য আমার শুভকামনা রইল। আশা করি মাঝে মাঝেই আমরা আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবো এভাবে করে, সরাসরি যদিও সম্ভব না। এতেও মনে হচ্ছে যে আমরা একজন আরেকজনের অনেক কাছাকাছি চলে এসেছি। তো উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহর কাছে কামনা করছি যে এটা যেন আমরা এই করোনা থেকে সার্ভাইভ করতে পারি, সবাই সুস্থ দেহে আবার বসবাস করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ওয়াজির, অত্যন্ত চমৎকার ভাবে তুমি উপস্থাপন করেছো। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমিনুল তালুকদার ফ্রম সুদান। আমিনুল তালুকদার সুদান থেকে। আমিনুল, কিছু বল। গত মিটিং এ কিছু ভালোভাবে বলতে পারো না। আমিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সেই সাথে যারা উদ্যোক্তা এই সুযোগটা তৈরি করছে এবং এই আমাদের সাথে টাইম ম্যাচিংটা করে দেওয়ার ব্যবস্থা করছে, সেজন্য আমি অত্যন্ত খুশি। আদারওয়াইজ আমি এমন একটা জায়গায় থাকি, এখানে লিমিটেড পাওয়ার আমরা পাই। যখন পাওয়ার আছে তখন আমাদের ইন্টারনেটটা থাকে, আর পাওয়ার নাই তো ইন্টারনেট থাকে না। তো এই সময়টা মানে সিলেক্ট করার জন্য আরেকবার ধন্যবাদ দিচ্ছি সবাইকে, এবং যেটা সবাই মেনে নিচ্ছে এই টাইমের সাথে। যারা আমরা মিডল ইস্ট অথবা এই ইস্ট আফ্রিকার দিকে আসি, তাদের জন্য আসলে টাইম ম্যানেজটা বড় কঠিন। হয়তো তাদের অন্যান্য যারা আছে তাদের হয়তো ফুল টাইম নেটওয়ার্কটা থাকে, বাট আমার এখানে ফুল টাইম নেটওয়ার্ক থাকে না, আমি একটু ফিল্ড লেভেলে আছি আর কি। এই তো মাশাআল্লাহ, আমি এই গত 2 বছর আগে যখন চিরসখারিটা খুঁজে পেলাম, তখন সবার সাথে মানে একটা কিউরিসিটি যে কখন কাকে কিভাবে দেখবো এবং এতদিন পরে চিনবো কিনা। সেই যে 82 আমরা সবাই পলিটেকনিক ছেড়ে চলে আসলাম, অনেকে হয়তো আমরা যারা হোস্টেলে থাকছি আর যারা বাইরে থেকে ক্লাস করেছি, এরপরে আমার সাথে আপাতত অনেকের সাথে যোগাযোগ ছিল না।
আমি একটু এনজিও লেভেলে কাজ করি, সেখান থেকে আমি একটু বিচ্ছিন্ন হয়ে পড়ি সবার থেকে। যারা হয়তো গভর্নমেন্ট লেভেলে জয়েন করলো তারা হয়তো কোনো না কোনো ভাবে তাদের সাথে একটা যোগাযোগ ছিল, কিন্তু আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিলাম। তো দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমার পোস্টিং গুলো থাকার কারণে আমি একটু মানে অনেকেই চিনি না, এখনো জোর করে চিনি। ওই চেহারা দেখে জোর করে আমি চিনি, হ্যাঁ এইটাই সেই লোক। এই হলো আমার অবস্থা আর কি। তো এরই মাঝে আবার গত ওই যে 19-এ যে বকুল আমাদের সবার একত্র হওয়ার একটা সুযোগ তৈরি করলো ম্যানেজমেন্টের মাধ্যমে, তখন আবার অনেককে দেখলাম ওখানে অনেককে সুন্দর করে চেনার একটা সুযোগ তৈরি হলো, যদিও এখনো অনেককে এখনো জোর করে দিতে হয়। তারপরেও বলবো যে এই চিরসখার ওয়াল, আবার ফেসবুক, এইসব দেখে দেখে, এই ছবি দেখে 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 আমি মেমোরাইজ করতেছি যে আমি এখন অনেকে নামই বলে দিতে পারি এই ওয়াল থেকে দেখে। তো এইভাবে মোটামুটি আমি সবাইকে চেনার চেষ্টা করি আর কি। এনিওয়ে, তো সবাইকে আমার আবার ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে এই সুযোগগুলো তৈরি করা। এই বয়সে এসে আমরা সবাই এমন একটা এজে পৌঁছে গেছি, যে কোনো সময় একজন করে আমরা মানে উদাও হয়ে যাচ্ছি এই সুন্দর পৃথিবী থেকে। আমাদের এই মায়ার জাল বা যাই বলি, যেখান থেকে আমরা প্রতিনিয়তই দেখবো যে একজন একজন করে আমরা চলে যাচ্ছি। এই যে একটা বন্ধন এতদিন পরে, এটা যে কত সুখের, কতটা অনুভবের, সেটা আমি বিশেষ করে খুব ফিল করি এত দূরে থেকে, কারণ আমি ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারি না। তোমরা জানো যে দক্ষিণ সুদান এমন একটা জায়গা, এখানে ফ্যামিলি অ্যালাউ করে না, যার ফলে আমি এখানে ফ্যামিলি। ও, তুমি সাউথ সুদানে আছো না? সাউথ সুদানে, হ্যাঁ। এই যে প্রিন্সকে আমি চিনছি, কিন্তু তোমার চিনছি আমি কিন্তু ফেসবুকে। তোমার জোর করে তোমার দেখবা, আরে এটা তো সেই প্রিন্স। তখন মাঝে মাঝে তুমি দেখবা তোমার সাথে আমি কিছু ইন্টারঅ্যাকশন করি ফেসবুকে। ও, থ্যাংক ইউ। ওখানে কি মানে লাইক তুমি কি সাউথ সুদানে কি মানে লাইক ওই ক্যাপিটালে থাকো? আমি ওই না, ক্যাপিটালে না, সেই জন্যই তো সমস্যাটা। আমি একেবারে ফিল্ড লেভেলে, তুমি বলতে পারো জঙ্গলের ভিতরে। এখানে তো বিশাল দেশ, কিন্তু লোক সংখ্যা একেবারেই কম। তো ক্যাপিটাল থেকে আমি অনেক দূরে, প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে থাকি, এবং এটা প্রত্যন্ত অঞ্চল, একটা বনের ভিতরে ছোট একটা শহর আছে, লোকালয় আছে, যেখানে 20-30 হাজার ফ্যামিলি বাস করে। ওদের তো অনেক ওখানে ওই তেল গ্যাস এগুলো আছে, তাই না? কিন্তু ওই পলিটিক্যাল ক্রাইসিসের কারণে, বিভিন্ন দেশের চাপের কারণে ওরা এটা মানে সুযোগটা পুরোপুরি নিতে পারতেছে না। So South Sudanese, are they demographically like a Muslim or Christian? No, Christian. When they were united with Sudan and South Sudan, mostly they were Muslim, who are now divided in two parts. South Sudan completely বলতে পারেন যে এটা খ্রিস্টান এলাকা, predominantly Christian, 50% মুসলিম আছে। কিন্তু সুদানটা আলাদা হয়ে যাওয়াতে ওই পার্টটা হলো সবগুলো মুসলিম। Darfur, is it in South Sudan? Sudan, No, not Sudan. করোনার সম্বন্ধে একটু বলি। এখানে আমি খুব ভালো অবস্থায় আছি। তোমরা যে ভীত অবস্থায় আছো সেখান থেকে আমি অনেকটা ফ্রি বলতে পারো। আমাদের ক্যাপিটালেই একমাত্র এখনো কিছু পজিটিভ কেস পাওয়া গেছে, যেটা কিনা গতকাল পর্যন্ত 212 জন। এখনো একজনও মারা যায় না এই করোনার আক্রমণে। সবাই আন্ডার ট্রিটমেন্টে আছে এবং প্রায় সুস্থ হচ্ছে। এখনো কিন্তু কোনো মারা যাওয়ার কোনো কেস নাই। আর আমি যে অঞ্চলটায় আছি এখানে প্রায় 25-30 হাজার ফ্যামিলি বাস করে, এখানে এখনো করোনা আসে নাই। তার ফলে আমি ফ্রিলি ওই ফিল্ড ওয়ার্ক গুলা চালিয়ে যাচ্ছি এবং ফ্রি মুভমেন্ট করতেছি। আমি শহরের দিকেও যেতে পারি, বাজার ঘাট এগুলো করতে পারতেছি, মানুষের সাথে মিশতেও পারতেছি, যদি কিছুটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি এবং স্বাস্থ্যবিধিগুলো মেনেই সেগুলা মেনটেন করতেছি। এই হলো এখানকার অবস্থা। তো দোস্তরা যদি আর কিছু জানতে চাও তাহলে বলতে পারি, আদারওয়াইজ আমার মনে হয় যে আমি তোমাদের কাছে শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করব। আরেকটা বিষয় একটু না বললেই নয়,
আমি এমন একটা অবস্থায় আছি, আটকে আছি, মানে কোনোভাবে এখান থেকে ফিল্ড থেকে আমি ক্যাপিটালে যেতে পারতাছি না। এখানকার ফ্লাইট গুলো বন্ধ করে দিছে, আর ইন্টারন্যাশনাল ফ্লাইট তো বন্ধই, তোমরা সবাই জানো। তো আমার গিন্নি একেবারে বাসায় একা 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 কাটাচ্ছে, যদিও তার খোঁজ খবর নেওয়ার লোকজন আছে। আমি দিনে 2-3 বার তার সাথে যোগাযোগ করি মিনিমাম। হ্যাঁ আরেনার বন্ধ না মুজিবর, আরেনার বন্ধ না, কিন্তু যাইতে তো পারতেছি না। তোমার ফ্লাইট বন্ধ, ডাব্লিউপি ফ্লাইট গুলো, উনহাসের ফ্লাইট গুলো বন্ধ করে দিছে। তারপর তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো বন্ধ, তো যাবো কেমনে বলো দোস্ত? আরেনাতে কি জবে থাকবে, ডিউ হয়ে থাকবে নাকি পরে না, আরেনা ডিউ থাকবে না। সুযোগ হলেই যদি আমি যেতে পারি তখনই ওরা দিবে। ল্যাপস হবে না, যখনই সুযোগ আসবে তখন দিবে, কিন্তু যোগফল হবে না, কিউমুলেটিভ হবে না। আচ্ছা আমি তোমাদের বাংলা দিবে। আমি সরি, বাংলাদেশি পিস কিপিং ওরা আছে কি তোমাদের সাউথ সুদানে? অনেক অনেক হাজার হাজার। তোমার জুবাটা তো কন্ট্রোলই করে, জুবা বলতে আমাদের ক্যাপিটাল, এটা তো কন্ট্রোলই করে বাংলাদেশিরা। আরো কয়েকটা প্রভিন্সও বাংলাদেশিদের আছে, অনেক কয়েক হাজার বাংলাদেশি আছে। আমি জানি যে 3টা রেজিমেন্ট আছে। হ্যাঁ ওই তো বললাম না, ফিল্ড লেভেলে 2টো আর জুবাতে। তো তুমি সেফ আছো তো না? লাইক আর ইউ ইন দ্য সেফ সিচুয়েশন? আলহামদুলিল্লাহ আমি অনেক সেফ, অনেক ভালো আছি, অনেক ভালো। ওখানে কি কারা মুশকিল যেটুকুলে থাকতে হয়, এসি নাই, গরমের ভিতরে এসিটা ইউজ করতে পারতেছি না, কারণ একটু কুলে থাকি। এটি সমস্যা, আদারওয়াইজ আমি খুব ভালো আছি। এটা কিন্তু সনের ঘর, যে ঘরটা দেখতেছো সনের একটা ঘর, যদি ওই প্লাস্টিক দিয়ে ওটাকে সিলিং করা হয়েছে, এমনি ওয়াল টোয়াল পাকা করা, ফ্লোরে ম্যাট ট্যাট এগুলো সবকিছু আছে, কিন্তু এসি ইউজ করা যায় না, ফ্যানের উপর চলতে হয়। আর এখানে তো প্রচন্ড গরম, জানো যে এটা 43 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়। এই মুহূর্তে একটু কম আছে, এই 37-38 এরকম আপ ডাউন হয়। রাতে ঠান্ডা হয়ে যায়, রাতে ঠান্ডা হয় না? রাতে তোমার 11টা-12টার পরে গিয়ে ঠান্ডা হয়, 11টা-12টার পরে গিয়ে সকাল 8টা-9টা-10টা পর্যন্ত একটু ওয়েদারটা ভালো থাকে। তোমাদের নেইবারিং কান্ট্রি গুলা কারা সাউথ সুদানের? নেইবারিং তোমার ইথিওপিয়া, উগান্ডা, ডিআর কঙ্গো এন্ড সুদান। কেনিয়ার একটা পার্ট আছে, কেনিয়ার ছোট্ট একটা পার্ট আছে। এই 5টা কান্ট্রি। তো জুয়েল তোমার উত্তর পাইছো? হ্যাঁ হ্যাঁ, জুয়েলের সঙ্গে আমি একটু প্রশ্ন করি। আমিন তাহলে তুমি কি তোমার ওই জায়গায় যেহেতু কোনো ধরনের অঘটন ঘটছে না, তাহলে কি জুয়েল যে কথা বলছে এটা মেইনটেইন করতেছো তোমাদের ওইদিকে? ওই যে গাঁজা খাই এখানে গাঁজা তো খায় না, কিন্তু ওই তামাকটা সরাসরি ওরা চাবায়, তামাকটা সরাসরি চাবায় খায় আর জিহ্বার নিচে দিয়ে রাখে। তামাক সরাসরি আমি আমিনুরকে দেখতে পাচ্ছি না, প্রসেস করে। প্রিন্সের একটা ইয়া ছিল, কি একটা অভিযোগ না কি জানো ছিল? প্রিন্স তোমার অভিযোগটা বলো, পরে দাও। অভিযোগ আছে, যে অভিযোগটা রেজাকে আমি দিচ্ছি বিশেষ করে, কারণ তোমাকে একটু সোজা করতে হবে, নাহলে তো রেজা ছাড়া কেউ পারবে না। তো সেটা হচ্ছে ফারুক কিন্তু ওর ঘরে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে না, খুব সাংঘাতিক বেয়ার। জমা থাকলো, এটার উত্তর পরে দেবো। ধন্যবাদ বন্ধু। ইস্যুতোষ তুমি কিছু বলো, কিছু বলো আমাদের। ধন্যবাদ সবাইকে। আর একেবারে ঠিক কথা হচ্ছে যে সবারই চেহারা এমন হয়ে গেছে যে খুব মেন্টাল টর্চার করে করে অনেকই মনে করতে হচ্ছে। আর আমি যেহেতু ঢাকা পলিটেকনিকে সেকেন্ড ইয়ার থেকেই পড়াশোনা করেছি, ফার্স্ট ইয়ার আমার কেটেছে সিলেট পলিটেকনিকে। সেখান থেকে আমরা কয়েকজন, আমার সাথে ছিল আমার বন্ধু শিপার, যে এখন লন্ডনে আছে,
সে এবং আমরা ইলেকট্রনিক্সে ছিলাম। চাকরি সূত্রে বেটি করেছি। সবচেয়ে একটা ঘটনা আমি উল্লেখ করি অন্য কথায় যাওয়ার আগে, যে ঠাকুর আলাউদ্দিন সিলেটে ছিল ডিজিএম, তখন এজিএম এর দায়িত্বে, পরে ডিজিএম ডিভিশনাল ইঞ্জিনিয়ার সরকারি চার্জ ছিল। সে যে তার সাথে যে আমি লেখাপড়া করেছি সেটা আমি নিজেও জানতাম না। বলে একদিন ওর অফিসেই দেখা সাক্ষাৎ করতে গিয়ে তখন হলো যে হ্যাঁ ঠাকুর আলাউদ্দিনের সাথে আমরা একই ব্যাচের, এবং ওই দিন নিয়েছিল ওই সিলেট বেতারের একজন রিজনাল ইঞ্জিনিয়ার, নামটা ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, আমিও ডিভিশনাল ইঞ্জিনিয়ারের দায়িত্ব নিয়েছিলাম অনেকদিন। আর আমার সবচেয়ে বিষয় হচ্ছে আমি যখন অবসরে যাই তখন কিন্তু চার্জটা আমি ঠাকুরকেই দিয়েছিলাম। এটা আমার খুব ভালো লেগেছে আর যে আমার এই বন্ধুকে আমি দায়িত্ব দিতে পেরেছি। সকলের কথাই শুনেছি। লেখালেখির ব্যাপারে আমি আসলে কোনো লেখালেখি তেমন কিছু যখন যা মনে আসে তাই। সানোয়ার হয়তো একটু বেশি হয়, সানোয়ারের অনেকগুলা জিনিস আমি দেখি। আজকে তো জুমাবার, তোমরা আবার নামাজে যাবে, সময়গুলো অনেক কম। সংক্ষেপে বলি, সবাই ভালো থাকুক, সেটি হচ্ছে অনেকদিন পর সবাইকে দেখছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুক, তোমাদের রোজা রমজান সুন্দরভাবে কাটুক, সবাই সুস্থ থাকুক। আর করোনাতে তো সবাই সাবধানে থাকি। আর ইতিপূর্বে কিছু শুনলাম যারা গাঁজা, মদ, সিগারেট ইত্যাদি নিয়ে কথা বলেছেন, সেগুলোর ধারে কাছে না যাই ভালো। এগুলো আসলে কিন্তু এগুলো বডি ইমিউনিটি সিস্টেমটাকে দুর্বল, এটা তথাকথিত কথাবার্তা, ওইগুলো কোনো বৈজ্ঞানিক নেই। কারণ আমি দেখেছি যারা গাঁজা খায় তাদের অনেকেই অকাল মৃত্যু করেছেন, বিশেষ করে ফুসফুসটাকে একেবারেই নষ্ট করে দেয় ওটা। ড্রিঙ্কিংয়ের ব্যাপারে ডাক্তারের অভিমত হচ্ছে একেবারে অল্প পরিমাণ নিতে পারেন, যাদের একেবারে অল্প পরিমাণ এটা নিতে পারেন, অন্যগুলো নয়। আর আমি ঠাকুরকে দেখছি, ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য, সে কিন্তু লেখে শুনতো, অনেকে হয়তো জানেন না। আর চেয়েও ভালো লেখেন ঠাকুরের ওয়াইফ। আমি আসলে অনেকটাই তার ফ্যান হয়ে গিয়েছিলাম অনেকদিন ধরে, আর ঠাকুরের ওয়াইফের লেখা দেখি না। ঠাকুর, তুমি ভাবি কি আমার সালাম দিও। আমার কথা শুনতে পাচ্ছ নাকি? আমার কথা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। তুমি এবং ভাবি তোমরা লেখালেখি করো, এই বয়সে আর কি করবো আমরা সবাই। কোথায় ঠাকুর, তুমি কোথায় লেখো? ঠাকুর লিখেছে আগে ফেসবুকে দিত, সুন্দর করে ঠাকুরকে জিজ্ঞাসা করছি, করছিলাম যে ওইটা আমাদের চির শপথে। ঠাকুর কি আমার কথা শুনতে পাচ্ছে? ঠাকুর এটা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, ইস্যু। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি, সবাই কথা বলুক, সবারই সবাই। আমি দেখছি আমার ইয়েতে ফোনে খুব লো ব্যাটারি হয়ে গেছে, এটা রিস্কের মধ্যে চলে আসছি। ইস্যু তো এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দোস্ত, আছো ভালো? তোমাকে হ্যাঁ ভালো, ভালো। তোমরা সবাই ভালো তো? আছি ভালো। ওই রেডিওতে যার কথা বললা, সে ইলেকট্রিক্যালের মনোয়ার ছিল সিলেটে রেডিও। মনোয়ার তো এখন ঢাকায় বদলে চলে আসছে। ওই মনোয়ার ওই সময় রুমে ছিল আর কি। যাই হোক, সিলেটের এই চাকরি জীবনটা ভালো কাটছে। হ্যাঁ, তুমি মৌলভীবাজারে ছিলা, আমি সিলেটে ছিলাম, মোটামুটি ভালো কাটছে। আর তোমার লেখার কথা বলছো যে তুমি লেখো না, এই কথাটা সত্যি না। আমাদের এই চিরসখার গ্রুপে জিনিস আছে তিনটা: শৌকত, ইসুতুস, মিলন। তাদের লেখার যে ওজন, আমরা হইলাম আসর জমায়া রাখি, আসর জমাইনা লোক হইলাম আমরা। আমরা একটু আসি যখন দেখবা যে চিরসখার ওয়ালে ঝড় বইতেছে,
প্রিন্সিপাল তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে ঠাকুর যে কথাটা বলেছে এ কথা বলার বা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। মানে একটা হলো কোয়ান্টিটি আর একটা কোয়ালিটি। তুমি যে লেখাগুলো লেখো সেগুলো কোয়ালিটি লেখা, অল্পতেই তুমি অনেক বেশি তোমার বক্তব্য উপস্থাপন করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে লেখা চালিয়ে যাবো এবং আমরা সেখান থেকে নির্যাস পান করবো। এই নির্যাসে আমরা আমাদের জীবন কারো সুন্দরভাবে এনজয় করবো। ধন্যবাদ তোমাকে। তোমার অনেক রাত, তোমার জন্য অনেক রাত, তারপর তুমি আমাদের সাথে এসেছো। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদেরকে কত ভালো লাগে তুমি মজিবর বা কুয়েত থেকে যেন ওরা কথা বলে আমাদের সাথে, আমরা খুব আপ্লুত হয়ে যাই। প্রচুর লেখালেখি করো, তুমি প্রচুর লেখালেখি করো, তোমার লেখা আমি মানে মাঝে মাঝে ভালো লাগে। তুমি বলো, কিছু বলো আমাদের। না, বলার তো তেমন কিছু নেই, কিন্তু তো একই অবস্থা, মানে ওই করোনার যে সমস্যা, তাই না? আর বিশেষ করে আমাদের নর্থ আমেরিকাতে তো খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। কম মানে কানাডার তুলনায় আমেরিকা খুবই ক্রিটিক্যাল, কিন্তু আমাদের যে দেশ, it's a very like a big country with a very small population, and still we have like over 50,000 corona positive case. আর আমাদের মর্টালিটি এখন প্রায় 6,000-এ চলে গেছে, which is alarming. আমরা এখন টোটাল লকডাউনের মধ্যে আছি। খুব একটা ঘর থেকে তো আর বের হই না, মানে কাজ ছাড়া বের হই না। কাজ বলতে ফার্মাসি বা কোনো একটু নয়েজ হচ্ছে বোধহয় কোথাও, মিউট করতে হবে। আচ্ছা, তো নর্মালি ঘরেই থাকি, আর এমনি বাজার টাজার করতে যেতে হয়, আর ফিজিক্যাল এক্সারসাইজের জন্য হাঁটাহাঁটি করতে হয়। বাট লাইক জিম তো বন্ধ, ইউ ক্যানট গো টু জিম ইদার ফর এক্সারসাইজ। আদার দেন দ্যাট এখানে ইমার্জেন্সি চিকিৎসাটা আছে, যে লাইক ইন এ সাডেন ইফ আই গেট মাই চেস্ট পেইন অর সামথিং এলস, আই উইল গেট দ্য ডক্টর টু গেট দ্য ট্রিটমেন্ট। এইটা ঠিক আছে, কিন্তু করোনার অবস্থাটা খুব একদম ওভারহেলাম। মানে এখানে আমি বললাম না, মানে একটা 34 মিলিয়ন পিপুলের দেশে ওভার 60,000 পজিটিভ কেস, which is a big amount. At least বাংলাদেশের তুলনায় যদি চিন্তা করো, আমাদের বাংলাদেশে তো কয়টা, how much, like 15,000 or so? 19,000. That's out of what, like 160 million people, আর আমাদের হচ্ছে only 34 million. তো সেই দিক থেকে কানাডার সিচুয়েশন খুব ভালো না। মানে আমরা এখন এটা থেকে ভালো মানে বেরোয় আসতে পারি না, আমি এটাই মনে করি। তারপরেও জীবন জীবিকার কারণে এখানেও কিছুটা লকডাউন শিথিল করা হবে জুন মাসের 1 তারিখ থেকে। আমরা দেখি কি করা যায়, মানে পরিস্থিতি কি হয়। আর এই দেশের গভর্নমেন্ট, আমাদের একটা অ্যাফিলিয়েশন আছে আমেরিকান সায়েন্টিস্টদের সাথে, ওরা খুব চেষ্টা করছে একটা এফেক্টিভ ভ্যাকসিন তৈরি করার জন্য, but that hasn't got yet any light. But like তারা বলতেছে যে it will be very fruitful, আমরা জানি না কতটুকু ফ্রুটফুল হয়। এখন ওই নর্থ আমেরিকানদের একটাই ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে যে like as long as there is no vaccine, we will have to used to with the corona. অর্থাৎ we have to change our lifestyle. আমরা ইউএসএ আর যেতে পারি, but still it is unsure whether we will really get the vaccine or not. তো এই আর কি, যে তোমরা যারা মুসলিম আসো, দোয়া টোয়া করো, তো সেটা যদি পরে কিছু করে দেখাতে পারো তাহলেও ভালো। মানে যে যার অবস্থান থেকে এটা থেকে পরিত্রাণের যার যা সোর্স আছে সেখান থেকে কাজ করলে আরো মনে হয় ভালো হয়। এই আর কি পারি, আর কিছু। ধন্যবাদ। হ্যাঁ, আমি তো মেকানিক্যালে ছিলাম, রফিক হোস্টেলের কোর্সিপে 311 ছিলাম, এবং ওই যে তারপরে তো চাকরি শেষ করা, পিটিভিতে ছিলাম, পিটিভিতে চাকরি শেষ করলাম, এখন আর কি অবসরে আসছি আর কি। ছেলে মেয়ে কয়জন বলো? আমার 3 মেয়ে। আমার বড় মেয়ে ডাক্তার, মেজোটা আর্কিটেক্ট, আর ছোটটা ভাগ্যনগর ভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ছে। এই অবস্থায় হ্যাঁ, ও তো একটাই আছে, একটাই ছিল, একটাই আছে। তিন মেয়ের মা একজনই নাকি দুজন? হ্যাঁ ভাই, 3
মেয়ের মা একজন না দুইজন? একজনই আছে, একজনই আছে। শুনো, আরে তো ও মেকানিক্যালের ভিভি ছিল। প্রিন্স ভাই প্রিন্স আবেদ কুল মেকানিক্যালের ভিভি ছিল। মেকানিক্যাল যে প্রকৌশল ডিপার্টমেন্ট থাকতো না একটা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ওকল মেকানিক্যালের ভিভি ছিল। চিনতে পারছো এখন? চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি। আচ্ছা আবেদ, তোমার মেয়ে কেমন আছে? ডাক্তার মেয়েটা কেমন আছে? আছে, ভালোই আছে। ও তো হাসপাতালে যাচ্ছে, সপ্তাহে 7 দিন করে যায় আর কি। করোনা হসপিটালে নাকি না? না, ওটা হলো ওই মিরপুরে আছে, বাংলা কলেজের পাশে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। করোনা রোগী থাকে না, জেনারেল হাসপাতাল ওটা। আচ্ছা আচ্ছা, ওকে একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করে যায়, তাই আবার সাবধানে আসে। ডেল্টাতেই তো প্রথম করোনা তোমার হয়েছিল। হ্যাঁ, ডেল্টাতে প্রথম একটা রোগী মারা গেছিল। হ্যাঁ, ডেল্টাতে একটা রোগী প্রথম মারা গেছিল। মানে যখন ভর্তি হয় তখন সে করোনা টেস্ট না করে ভর্তি করছিল, পরে দেখা গেল করোনা হয়ে মারা গেল। এরই পরে ঝামেলা হয়েছিল। হ্যাঁ, লকডাউন করেছিল। আমার মেয়ে হলো মানে 4th ইয়ারে পড়ে এবার। ও আচ্ছা, এখনো যাইনি, এখনো বের হয়নি আর কি। না না প্রিন্স, তোমার ব্যাপারটা বলি, আবেদ কিন্তু আমার বিয়াই হবে। ও আচ্ছা আচ্ছা। কারণ কি, এটা আমি আগে বুঝতে পারলি নাই। আমার এক বান্ধবী ছিল, তারা হলো ইন্টারমিডিয়েট লেভেলে। সে একদিন তার ছেলের বিয়ের দাওয়াত দিচ্ছে। সেই বিয়েতে যায় দেখি যে ওই মেয়ের যে বাবা, সে হিজ মিস্টার আবেদ। ওইখানে যে আমার আবেদের সঙ্গে অনেকদিন পরে পরিচয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে তো অনেক আগের কথা, সে 12 সালের কথা, 12 সাল। না এরকম হয় তো, এরকম হয়। আচ্ছা আচ্ছা ফারুক, এ তো 12 সালের কথা রে, যা 12 সাল, 8 বছর হয়ে গেল না? না না দোস্ত, দেখতে দেখতে 8 বছর হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সম্পর্ক হয়ে গেছে। গুড তৈরি হয়েছে। আপনাদের সাথে সবাই গল্প করতেছ, আমারে মিউট করে দিয়া, এটা ঠিক না। না, মিউট সবাই মিউট তো তোমার হাতে ভাই, মিউট তো তোমার হাতে, তুমি তো আনমিউট করতে পারো। না, কারণ হলো যে একটু বলি, আবেদ আলী আমি প্রতিদিন একত্রই, আমাদের দুইজনেরই বিয়ে পরস্পরের জ্ঞাতার্থেই হয়েছে। তোমার মারফতের গান কবে শোনাবা বলো? তুমি আসো, কবে শোনাবা? আমি অবশ্যই অ্যারেঞ্জমেন্ট করবো, তোমরা বাইরে থেকে করো, আমি একটা সুন্দর অনুষ্ঠান করে দিব অবশ্যই। আমি খুব মারফতি গানের ভক্ত, তুমি জানো তো? জানো না বোধ হয়। আচ্ছা, আমি করে দেবো। আচ্ছা, আবেদ আলীর কথা একটু বলি। ও আমার দীর্ঘদিনের বন্ধু, পাশাপাশি ছিলাম, মেকানিক্যালে ছিল, আমরা পাশাপাশি রুমে ছিলাম। ওই এস ফারুকও আমাদের এই পাশে ছিল। ওর রুমমেট ছিল খবি, ওর রুমমেট ছিল ওই কাজল ছিল, কাজল। এর সময় আমরা একই এলাকায় ছিলাম। দীর্ঘদিন পৃথিবীতে ও আর আমি একত্রই চাকরিতে গেছি। ও ঢাকা বা বিভিন্ন জায়গায় ঘুরে আমরা ময়মনসিংহে দীর্ঘদিন ছিলাম। পরে ও চলে গেল কুষ্টিয়া, আমি ময়মনসিংহে থেকে গেলাম। পরে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। থ্যাংক ইউ। তুমি পৃথিবীর সঞ্চালন লাইনের প্রবক্তা সানোয়ার। তুমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঞ্চালন লাইনের প্রবক্তা। তোমার ভুলতে পারবে কেউ? না, আমি নাসের ফারুক ভাইয়ের সাথে চাকরি করেছি কুমিল্লা। তুমি সঞ্চালন লাইনের প্রবক্তা। হ্যাঁ, তোমার সাথে কয়েকদিন থাকছি তো আপনাদের সাথে। হ্যাঁ, চাঁদপুর। হ্যাঁ, বাতেনকে একটু দাও, বাতেন অনেকদিন কথা বলে না। হ্যাঁ, আমি বাতেনকে দিচ্ছি আর কি। বাতেন, তোমার ইয়েটা আনমিউট করো। বাতেন, তোমার ছবিতে চাপ দাও। গুড। বাতেন কিছু বলো। আচ্ছা, সবার থেকে বলি যে আমাদের মনে হয় আর 5 মিনিটের মতো আছে। না 3 মিনিট হয়ে যায়। আমরা আরেকটা সেশন চালু করবো। অতএব মানে ওই আগের মতোই একই পাসওয়ার্ড আইডি দিয়ে আমরা ঢুকে যাবো। হ্যাঁ, বাতেন বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল বলবেন, আপনি এখন দুপুর হয়ে গেছে।
12:20 বাজে। পরিচয় সবাইকে শুভেচ্ছা। আমি সেটাই বলছি যে আমি আসলে প্রথমে কিছু বলার আগে আমাকে অনেকেই চেনে না বা আমি অনেককে চিনি না, সেই কাজটাই আমি মনে করি সবার আগে করা দরকার। আর যারা ডাক্তারি লাইনে আছে, বিশেষ করে আতা আলী ভাইয়ের হাসপাতাল আছে বা এই যে ওয়াজির ভাই কিছু বললো, এইরকম যারা একটু করোনা সম্পর্কে COVID-19 সম্পর্কে জানেন, আমার মনে হয় সবাই একটু সচেতনতামূলক কিছু বক্তব্য রাখলে ভালো হইতো। কারণ সবাই যেহেতু আমরা ওয়েল উইশার একে অপরের, এই জন্য এই করোনার মধ্যে কি করা দরকার ওনাদের মুখ থেকে শোনা ভালো। ওয়াজির ভাই কিছু বলছেন, খুব ভালো লাগছে। আতার আলী ভাই যদি এই সম্বন্ধে সামান্য 2-4টা কথা বলেন, যেহেতু আমার হাসপাতাল আছে, আমরা কি করতে পারি এই আর কি। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, আমি তোমাদেরই এক বন্ধু, 7782 বেসের। আমি কেমিক্যাল ডিপার্টমেন্টে ছিলাম। কেমিক্যাল নামটা শেষে কেমিক্যাল লিখে দিলে ভালো হইতো, সবাই বুঝতো সহজে। সেই জন্য আমাকে ফ্লোর দেওয়ার জন্য রেজাকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য যেহেতু আমাকে অনেকেই চিনে না, অন্তত চিনোক আর কি। এই ফোরামে থাকাটা এটা একটা বড় সৌভাগ্য যে আমরা এই বয়সে শেষের দিকে মৃত্যুর আগে এসে হলো যে একে অপরকে চিনার একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি। এই জন্য অশেষ ধন্যবাদ। তো আমার নাম তো বললেন আব্দুল বাতেন কেমিক্যাল। আমি ঢাকা পলিটেকনিকে শিক্ষকতা করছি, সেখান থেকে রিটায়ারমেন্টে আসছি। এখন একটা প্রাইভেট পলিটেকনিকে কাজ করছিলাম নিজেদেরই, সময় কাটাচ্ছি। এখন তো করোনার ভিতর এখানেই আছি। আমার বাড়ি, গ্রামের বাড়ি, দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। বর্তমানে আমি ঢাকাতেই সেটেল। আমার 2 মেয়ে, বড় মেয়ে MIST থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে WHO জব করতেছে, ঢাকাতেই আছে সে, ভালো জবই করে। আর ছোট মেয়ে SSC পরীক্ষা দিয়ে ঘরে বসে আছে, অনলাইনে ক্লাস করতেছে, ক্লাস শুরু হয়ে গেছে ইন্টারের। সে ভালো রেজাল্টই করবে, আপনি দোয়া প্রার্থী সবার কাছে। আর কি আমার পরিচয়, ঢাকাতেই এখন সেটেল, ঢাকাতেই থাকি, আছি, থাকবো। পলিটেকনিকের পাশেই 24 জন শিক্ষক মিলে একটা বিল্ডিং করছিল, তারই একটা অংশীদার হিসেবে আমি এখানে আছি। 24 পরগনা কেউ কেউ বলে এটা আসলে হলো প্রত্যাশা টাওয়ার। মোটামুটি তোমাদের এখানে ওই যে বেবি নামে একজন ছিল কেমিক্যালে, কি নামে? বেবি হ্যাঁ, সে তো যে আমেরিকা চলে গেছিল, কিন্তু সম্ভবত, কিন্তু তারা তো আর যোগাযোগ রাখে না। এখন এই যোগাযোগটা কিভাবে রাখা যায়, কি করা যায়, আমরা তো খুব আশা করি যারা লেখাপড়া করছি তারা আবার এই প্ল্যাটফর্মে যোগ দেবে। ওই যে আশুগঞ্জ পাটলে যারা চাকরি করতো, তারপরে যমুনা পাটলে যারা চাকরি করতে কেমিক্যালে। আমি তো খুব কেমিক্যালে, ও আমার তো খুব ভালো ফ্রেন্ড ছিল, যাইতাম। পরে ও কুয়েত না কোথায় চলে গেল, পরে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। সুবরণ চক্রবর্তী, বাতেন ভাই, অনেকেই কেমিক্যালের অনেকেই ফার্টিলাইজার গুলাতে বিসিআইসিতে জব করছে, পরে বিদেশ চলে গেছে, বেশিরভাগই বিদেশ চলে। কোশ্চেন যদি না থাকে, আমার পরিচয়টা মোটামুটি এখানেই শেষ। আমি ঢাকাতেই মোটামুটি আছি। আর সবার কাছে দোয়া প্রার্থী। আসলে এই করোনার মধ্যে আমরা তো কেউই জানি না, বুঝি না। ওয়াজির ভাই যে কথাটা বললেন আসলে করোনায় বলতে গেলে আমরা সবাই আক্রান্ত বলতে গেলে। আল্লাহ তাআলা সাবধানে থাকা আর কি। তো আমি যেটা বলছিলাম, আমাদের এই সম্পর্কে কারো যদি কিছু ভালো জানা থাকে, বিশেষ করে যারা হাসপাতালের সঙ্গে জড়িত আছেন, যদি কিছু সাজেশন দিতেন আমরা কি করতে পারি। তবে আমি যেহেতু সাবধানতামূলক করি, সেটা হলো ওই সাধারণত পানির মধ্যে আদা, লং, লবঙ্গ ইত্যাদি দিয়ে, তেজপাতা ইত্যাদি দিয়ে এটা ভাপ নিয়ে সাধারণত মাঝে মধ্যে নেই, যাতে ফ্রি ভালো থাকতে পারে। সময় গড়গড়াও করি। আর কোনো যদি কারো কিছু জানা থাকে তাহলে বলতে পারি। ধন্যবাদ সবাইকে। এইভাবে ধন্যবাদ। না, কিন্তু আমার মতে না, করোনা নিয়ে এত খুব একটা আতঙ্কিত হওয়ার কারণ নেই। করোনার মর্টালিটি রেট খুব একটা বেশি না, মানে এটা যে হলেই মরে যায়, দ্যাটস নট দ্যাট। আর করোনা থেকে অধিকাংশই সার্ভাইভার। কাজে এটাকে এটা অনেক সময় দেখা গেছে যে, বিশেষ করে আমি নর্থ আমেরিকার কথা জানি, অনেক লোকের করোনা হয়েছে, এটা ফ্লুর মতো এসছে, আবার ফ্লুর মতো চলে গেছে। দেয়ার ওয়াজ নো মর্টালিটি। আর মর্টালিটি অবশ্যই আছে, বাট এটা পার্সেন্টেজটা খুব একটা হাই না। আদার দেন ইটালি, আমেরিকাতে একটু হাই আছে, বাট
সাউথ ইস্ট এশিয়াতে এটা খুবই কম কাজে এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার মতো আমার মনে হয় না কোনো কারণ আছে। কি বলো ফারুক, তোমার কি মনে হয়? না ঠিক আছে, আমি তোমার সাথে খুব এগ্রি করি। না এখানে আমি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ভাইরাসটা হচ্ছে অতিমাত্রা ছোঁয়াচে এবং ইনফেকশন করেই যাচ্ছে আর কি। মানে অর্থাৎ দেখা যাবে যে কোনো একটা ক্লাস্টারের মধ্যে যদি 1, 4, 8 এভাবে জিওমেট্রিক হারে বেড়ে যাবে, তখন আমরা যদি ধরি যে আমাদের 16 কোটি দেশের মানুষ, সেখানে যদি 50% ইনফেক্টেড হয়, দ্যাট মিনস 8 কোটি, আর 8 কোটির 80% যদি ভালো হয়ে যায় নর্মালি আর কি, যেটা আমরা বলি যে হার্ড ইমিউনিটি। এটা একটা হার্ড ইমিউনিটি একটা কথা আছে যে আমার ভাইরাসটা ঢুকলো, আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। যখন অ্যান্টিবডি তৈরি হয়, আমি ইমিউন করলাম, আমার এটা হিডেন, এটা আমি জানলামও না যে আমার ভাইরাস আক্রান্ত হচ্ছে। কিন্তু 20%-এর মধ্যে যদি 2% মারা যায়, সেটা কিন্তু সংখ্যায় কম না, অনেক, যেটা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে এটা নাই। সেই জন্যই আমরা আতঙ্কিত। আমার কথাটা বোঝা গেল যে আমরা কেন আতঙ্কিত। এখানে দেখা যাবে যে ম্যাক্সিমাম লোক ইনফেক্টেড হবে। অন্যান্য সর্দি ভাইরাসগুলো কি হয়, আসে যায় চলে যায়। যেমন গত বছর আমেরিকার স্টাডি হচ্ছে, আমেরিকাতে 1,80,000 হসপিটালাইজ ছিল নর্মাল ফ্লু ভাইরাস, তার মধ্যে 10,000 মারা গেছে এক মাসে, জানুয়ারিতে, এই গত জানুয়ারিতে 10,000 মারা গেছে। কিন্তু ওরা এটাকে নর্মাল নেয়, ওদের পরিসংখ্যান দেখছে যে এটা এর বেশি আর আক্রান্ত হচ্ছে না। কিন্তু করোনাটা যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, মানে লকডাউনটা খুলে দেওয়া হয়, তাহলে একটা দেশের 20% যদি এফেক্ট হয়, তার 2% মারা গেলে সংখ্যা কিন্তু কম না, এটা হিউজ। এটাই হচ্ছে মহামারী, এটাই প্যান্ডেমিক। তো এই জন্য আসলে আতঙ্কিত হওয়ার কারণটা হচ্ছে ওই জায়গাতে। তো যার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা ইমিউনিটি কি করে বাড়াতে পারি। সুইডেন কিন্তু অলরেডি ওরা হার্ড ইমিউনিটিতে প্রথম থেকে বলছিল যে আমরা হার্ড ইমিউনিটি যাবো, যে যার ইমিউনিটি ভালো আছে সার্ভাইভাল নট ফিটেস্ট, যে সার্ভাইভ করতে পারলে শিখবে, সার্ভাইভ করতে পারবে না তাকে চিকিৎসা দিবে, চিকিৎসা দেওয়ার পরে ভালো হলে না, এটা মারা গেছে। ব্যাপারটা এরকম সময় পৃথিবীর অনেক দেশে এখন আসলে আলটিমেটলি ওই এক্সপিরিয়েন্সের কথাটাই বলতে হয় যে হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে। কারণ লকডাউন করলে ইকোনমিক ক্ষতি হবে, আমাদের জনগণকে খাবার দিতে হবে। দেখা যাবে যে অনাহারে যদি 3 কোটি লোক মরে, আবার ভাইরাসের কারণে যদি 2 কোটি মরে, তো কোনটা বেটার? তুলনা করলে, স্টাডি করলে বোঝা যাবে যে আমি যদি এখন লকডাউন করে রাখি, তাহলে আমার ইকোনমিক যে বিশ্বের কষ্ট নামবে, তাতে 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 7 কোটি লোক মরতে পারে না সারা বিশ্বে। এটা কি ভালো হবে? নাকি আমি এখন লকডাউন আস্তে আস্তে তুলে দিয়ে এটাকে জনগণের মধ্যে হার্ড ইমিউনিটি গ্রো করার জন্য একটা প্রস্তুতির মধ্যে ছেড়ে দিব? এখন প্রশ্ন হচ্ছে যে লকডাউনটা তাহলে আমি কতদিন রাখবো? লকডাউনটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি লকডাউন প্রথম থেকে না দিতাম, একসঙ্গে যদি প্রচুর রোগী হয়ে যায়, সেই রোগীকে চিকিৎসা দেওয়ার ক্ষমতা কিন্তু কোনো দেশের নাই। এখন সেইটাকে যদি আমি আস্তে আস্তে স্লো করে দিতে পারি, ডিলে করে দিতে পারি, যে আমার প্যাশেন্টটাও আস্তে আস্তে অসুস্থ হলো, আমি হাসপাতালের ক্যাপাসিটি বিল্ড আপ করলাম, 3 মাস বা 5 মাস পরে আমি লকডাউনটা আস্তে আস্তে আমাকে তুলেই দিতে হবে। আগে এই ভাইরাস থেকে বাঁচতে গেলে ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প নাই। এটা মোটামুটি ভাবে সব বিশেষজ্ঞ করে একমত যে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নেই। ভ্যাকসিনের সমস্যা আছে। এই পর্যন্ত 8 থেকে 9টা পাওয়া গেছে, স্পেসিমেন পাওয়া গেছে। আমেরিকার ভাইরাসটা যে আমেরিকা যদি আবিষ্কার করে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা কিন্তু আমাদের কাজ হবে না। বাংলাদেশের জন্য যে জিনোম সিকোয়েন্স করতে হবে, সেটার উপর আবার ভ্যাকসিন তৈরি করতে হবে। এটাও কিন্তু মানে শেষ কথা না, এখানেও কিছু আবার হতাশার সুর আছে যে তাহলে আমাদেরকেও আবার গবেষণা করে বের করতে হবে যে বাংলাদেশের ভাইরাসের জন্য কি ধরনের ভ্যাকসিন উদ্ভাবন করা যায়। এই সব কিছু মিলে এখন আমাদের হার্ট ইমিউনিটি, আমাদের বডি ইমিউনিটি বাড়াতে হবে। বাতেন যেটা বলছিল যে কি করে বাড়ানো যায়, আসলে বাড়ানোর উপায়টা হচ্ছে কতগুলো একটা রুটিন রাখা। হার্টের ওষুধ যারা হয় বা আমরা বলি যে প্রেশার বেশি, নিয়মিত ব্যায়াম করা, এটা ওর সাথে জড়িত। মানে ফিজিক্যাল ফিটনেসটা আসলে ওই অন্যান্য ওষুধের জন্য যে ব্যায়াম, এটার জন্য একই ধরনের ব্যায়াম। ইন এডিশন
হচ্ছে যেটা আমরা এখন যেটা বলে যে আমরা ফুসফুসের জন্য আলাদা ব্যায়াম করতে পারি না। ফুসফুসের জন্য ব্যায়াম, সেটা প্রথমটা হচ্ছে যে আমি ডিপ ব্রেথ নিবো আর কি, যে পুরো শ্বাসটা নিব, নিয়ে আমি বন্ধ রাখবো 10 সেকেন্ড পারি, 15 সেকেন্ড পারি, আমাকে দমটা নিয়ে বন্ধ রাখতে হবে, তারপরে আবার ছেড়ে দিতে হবে। এইভাবে আমি 15 থেকে 20 বার দিনে করি। তাহলে আমার ফুসফুসটা মানে ওর কি বলবো এটাকে, ফুসফুসটা একটা বেলুনের মতো, এটা হচ্ছে মানে এরকম সবসময় এরকম করে, ঠিক আছে, বেলুন ফুলে এবং ছেড়ে দেয়। এখন এটা যদি ফ্লেক্সিবল না থাকে টিস্যুগুলো, তাহলে স্কিপ হয়ে যায়। এই ফ্লেক্সিবল করার জন্য আমরা দীর্ঘ শ্বাস নিতে পারি, ডিপ ব্রিথ বলে যেটাকে। আর ফুড হ্যাবিটের মধ্যে ডাক্তাররা বলতেছে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে অতিমাত্রায়, এর সাথে ভিটামিন ডি অ্যাড করতে পারি। আর জিঙ্ক একটা ট্যাবলেট পাওয়া যায়, আমরা সস্তা ওষুধ, প্রতিদিন একটা করে জিঙ্ক খেতে পারি। আমার উপদেশ হচ্ছে ভিটামিন, আমরা সবসময় হয়তো ফল টল খাওয়া হয় না, হয়ে যায়, এই জন্য ভিটামিন সাপ্লিমেন্ট বলি যেটাকে, ভিটামিন সি, ভিটামিন ডি অ্যান্ড জিঙ্ক, এই 3টা জিনিস আমরা নিয়মিত গ্রহণ করতে পারি যতদিন পর্যন্ত করোনার ভয়টা থাকে। এটা খুব বেশি পয়সা লাগবে না, বাজার থেকে যে কেউ গিয়ে কিনে নিয়ে আসতে পারবে। আমি আবার বলছি, ভিটামিন সি, ভিটামিন ডি অ্যান্ড জিঙ্ক। আর প্রোটিন নর্মালি যেটা খাদ্য অভ্যাস যেটা আছে আমাদের, প্রোটিন থাকতে হবে, ফল থাকতে হবে, ফ্রেশ সবজি থাকতে হবে, ওটা সব রোগের জন্যই, সব মানুষের জন্যই দরকার, এটা আলাদা করে বলার নাই। তো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, আমি আজকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে জুয়েল, খুব চমৎকার ভাবে তুমি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছো। এর আগেও তুমি অলে দিয়েছিলে, তারপরে আজকে মানে মৌখিকভাবে বলে তুমি আমাদের মনোবলকে অনেকটা চাঙ্গা করেছো। ধন্যবাদ। আর আমরা সকলকে একটু জানাচ্ছি যে গতকালকেই আমাদের আক্রান্ত অনেকদিন ধরে অসুস্থ, ওর তো মানে অনেকগুলো প্রবলেম, গতকালকেও তাকে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং সেখানে সে 2 ব্যাগ ব্লাডও তাকে নিতে হয়েছে। আমরা আকরামের জন্য সবাই দোয়া করবো, আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। আর আকরাম, তুমি কিছু বলো। হ্যাঁ বলো, তুমি বলো। তো তার জন্য কথা বলতে চাচ্ছি না, এমনি আপনাদের সবাইকে দেখি। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলছি যে আকরাম ও একটু মানে যেহেতু মানে একটু শারীরিকভাবে দুর্বল অবস্থায় আছে, যার জন্য ও মানে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সবাই তার জন্য আমরা দোয়া করি। আকরাম, তোমার জন্য আমাদের সকলের শুভকামনা, দোয়া আছে। এবং গতকালকেও তোমাকে নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ পাক, তুমি চিন্তা করো না, তুমি খুব মানসিক শক্তি সম্পন্ন একজন ব্যক্তি। তুমি এ পর্যন্ত যে সুন্দরভাবে সার্ভাইভ করেছো, তোমাকে তার জন্য আল্লাহ আমরা আরো দোয়া করি, আল্লাহ পাক তোমাকে আরো হায়াতে দান করুন। আমি সানোয়ার, তুমি সংক্ষেপে কিছু। ধন্যবাদ। আমি প্রতি মিটিংয়েই থাকি, তবু অনেকেরই নতুন পাই, ওটা তোমরা আগামী মিটিং থেকে একটা ট্রেডিশন রাখবো, ওই 30 সেকেন্ডের যার পরিস্থিতিতে যাওয়ার জন্য। তা আমি আমারটা দিই। আমি সানোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল, আমার কর্মস্থল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই আমি অন্য বিষয় বললাম না, তো আপনার লতিফ হোস্টেলের ছিলাম। আচ্ছা, এনিওয়ে, ওই আমাদের এখানে যারা এসেছেন নতুন, সবাইকে স্বাগতম। এটা একটা প্রাণবন্ত একটা বন্ধন, আমাদের দীর্ঘদিন ধরে এটা চালু আছে। যারা প্রবাসী বন্ধু, সবাইকে দেখে ভালো লাগলো। এখানে আমিনুর, প্রিন্স, রফিক, তারপরে ওখান থেকে যে মানে অস্ট্রেলিয়া থেকে কামরু থাকি, এদের দেখলে আমাদের ভালো লাগে। আমরা বিভিন্ন জায়গার তথ্যগুলো পাই, নিজেদের মধ্যে বন্ধনগুলো একটু অটুট হয়। আর এখানে আমরা যেটা বলি যে আমাদের যে গাইডলাইন দিল জুয়েল, এটা একটা চমৎকার। আমরা হতাশ না হই, আমরা আমাদের ইমিউনিটি বাড়ানোর দিকে লক্ষ্য রাখি, একে অপরের খোঁজ খবর রাখি, এটাই। আর আমাদের এখানে একটা প্রাণবন্ত ওয়াল আছে, চিরসখা, এভরিবডি ইজ ইনভাইটেড হেয়ার, যে আপনারা খোলা মনে বলেন এবং সবকিছু শালীনতার মধ্যেই আমরা সেটাকে মানে আমাদের এক্সপ্লোর করবো। এটা ভালো লাগবে সবারই অবশ্য। আমি খুব রেগুলার ছিলাম না, ইদানিং তাহলে ওই আমাদের ঠাকুরদের খেলায় মাঝে মাঝে যাই রাত্রে। এখন আবার একটু টাইম কাটাই ওই অফিসে, ওই টাইমটা আমি ফ্রি থাকি, ভালোই লাগে। এনিওয়ে, সবার জন্য শুভকামনা। আমার নতুন বন্ধু হিসেবে এখানে দেখলাম আবেদ আলী আসছে, তারপরে ওই রফিক আসছে আজকে নতুন। ঈশ্বরকে আমি সকালেই রিকোয়েস্ট করছি, ওয়ালি, যে তুমি সব সুন্দর সুন্দর লিখো, কিন্তু চেহারা দেখাও না, ব্যাপার কি?
এখানে আসো। তা আসছে, খুব ভালো লাগলো। প্রিন্স কানাডা থেকে আসছে, মানে ওই সুদান থেকে আমিনুর ভাই আছে। সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন, আর যারা এখানে আছে থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। আর ঠাকুর আলাউদ্দিন, তুমি কিছু বলো, তুমি গত মিটিং এ, হ্যাঁ তুমি কিছু বলো, সংক্ষেপে কিছু বলো। ঠাকুর আলাউদ্দিন। আসসালামু আলাইকুম সবাই, আশা করি যে ভালো আছেন। আমরা এই চিরসখার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনছি, তুমি বলো। সানোয়ার বলল যে ঠাকুরের জন্য চিরসখার ওয়ালে সে আবার দিচ্ছে, এটার জন্য আমার কাছে ভালো লাগতেছে। চিরসখার ওয়ালে আমার দুঃখটা হইলো যে আমাদের অনেক বন্ধুরা চুপি দিয়ে চলে যায়। এই চুপি সারে কাজ আমার ভালো লাগে না। এক লাইন করে লিখে যদি যায় তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। হ্যাঁ তোমরা কেমন আছো, বা একটা দুটা কথা হাই হ্যালো করা, খালি দেখি যে উকি দিয়ে চলে যায়। আরেকটা জিনিস এখানে বলবো, সুদান থেকে আমাদের যে আমিনুর, সে তো আমাদের রোভার স্কাউট ছিল। সে তার যে হাসিটা ছিল ওই সময়, যে সে একটা দাঁত একটু উঁচা করে হাসতো, এই হাসিটা তার আমি দেখলাম এই যে 60 ঊর্ধ্ব বয়সেও মানে একই রকম আছে। আর প্রতিদিনই আমাদের এই মিটিংটা আরো বেশি প্রাণবন্ত হচ্ছে, অংশগ্রহণ আরো বাড়তেছে, আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে, দেশে বিদেশ থেকে আমাদের সখারা আসতেছে। এটা যে আমাদের কি পাওনা হয়েছে এই চিরসখা। এই আগে ছিল শুধু চিরসখার ওয়াল, সেখানে লেখালেখি হইতো, ভালো লিখত মিলন। সে ইদানিং খালি দেখি যে রাত্রেবেলা গভীর রাত্রে আসে ছুটিতে, আমরা আবার উল্টা কিছু বলি নাকি। এখানে আমাদের আবার কয়েকজন মুরব্বী আছে, আমাদের শৌকত আসলে আমরা একটু ঠান্ডা হয়ে যাই, না হলে আমরা যেগুলি আসি জুয়েল এইগুলি আমাদের সমানে লেখালেখি চলতে থাকে। সবসময় তো আর ভদ্র ভাষা আমাদের মধ্যে চলে না, কিন্তু শৌকতকে দেখলে, তারপরে মিলনকে দেখলে আমরা একটু খামোশ খাইতে যাই। তারপরে ওনারা যেন না বুঝে সেই ভাষায় আবার কথাবার্তা বলি। মোটামুটি চিরসখা ভালোই লাগতেছে। যারা দূর দূরান্তের বাইরে শুনতেছো, আমি ঠাকুর আলাউদ্দিন আহমেদ ইলেকট্রিক্যালে ছিলাম, রোভার স্কাউট ছিলাম ঢাকা পলিটেকনিকে। পরবর্তীতে আমি টিএনটিতে চাকরি করছি, টিএনটি পরে বিটিসিএল হয়ে গেল। ইস্যুতুষের কাছে শুনেছ যে আমি সিলেটে ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলাম, পরে ইস্যুতুষের দায়িত্ব ওইটাও আমি নিয়েছিলাম। আমি সিলেটে এজিএম ছিলাম, সিলেটের আমি প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম, অপটিক্যাল ফাইবার যে লে হয় এটারও ছিলাম। ওইখান থেকে আমার চাকরি শেষ করে আমি রিটায়ারমেন্টের জন্য আমাদের ডিওটিতে আসছি, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। অলরেডি আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে। এই যদি করোনা না থাকতো আমি পেনশনের টাকাও পেয়ে যেতাম, মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হয়ে চলে আসছে। আরেকটা খবর হলো, আমার ওই চাকরি শেষে, সরকারি চাকরি শেষে আমি এখন একটা ঢাকা ইউনিভার্সিটি কনস্টিটিউয়েন্ট কলেজ, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজের আমি ডাইরেক্টর অ্যাডমিন। এবং এটা একটা শিক্ষা পরিবার। এই ইঞ্জিনিয়ারিং এর কলেজের সাথে আমাদের আরো পলিটেকনিক আছে, রংপুরে আছে, চিটাগাংয়ে আছে, লক্ষ্মীপুরে আছে, ফরিদপুরে আছে। এখানে 8-9 হাজার ছাত্র আছে। এছাড়া আমাদের মেডিকেল ইনস্টিটিউট আছে। না তোমরা যে আমাকে দেখো এটাই তো আমি বুঝি না। তুমি তোমার কথা শুনি, তুমি যে বক্তৃতা দিতেছো, যানজট নিয়ে কইতেছো, মন্ত্রীরা যে তোমার পাশ দিয়ে চলে যাচ্ছে, খুব সাহসী ভূমিকা নিয়ে বলো, এবং সেটা আমরা প্রাউড ফিল করি যে না আমাদের বন্ধু খুব সাহসী, বুক চিতাইয়া কথা বলতেছে। কিন্তু এই চিরসখার ওয়ালে খালি আমি, জুয়েল, সানোয়ার, এই জায়েদ, এই খোঁচাখুচি করে কয়দিন, এই 600 লোকের সংগঠন তো এই 3-4 জনে এই মোমবাতির মতো জ্বালাই রাখতেছি। সবাই যদি আসো তাহলে ভালো লাগে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি, আমি 10 সেকেন্ড সময় দিব, বেশি না। এই যে জায়েদ আর খাজা ওই যে খোঁচাখুচি আর ঝগড়াঝাটি করতো, আজকে আমরা খাজাকে হারিয়েছি। আমার একটা প্রস্তাব থাকবে, খাজার জন্য আমরা সবাই দোয়া করি। হয়তো খাজার মতো একদিন দেখা যাবে যে আমরা অনেকেই হারিয়ে। ও হয়েছে না? আচ্ছা যাক, আমি সেটা মিস করেছি। শাহানা আপার জন্য দোয়া করা দরকার। আচ্ছা ঠিক আছে, সেটাও প্রস্তাব আমিও সমর্থন করি। খুব ভালো মনে আছে।
মনে আছে, এবং কালকে ফারুকের সঙ্গে আমি এই বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আর তোমাকে আমি একটা কমেন্টস করছিলাম যে তুমি শাহানা আপার হাজবেন্ড সম্পর্কে মেনশন করছো, কিন্তু উনি কে ছিলেন এটা বোধহয় আমি জানি না। না, আমি তো আরেকজনের একটা কি পাইছি, ওদের সেটাই বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের পরিচিত কেউ না? না, আমাদের শাহানা, আমাদের না, ও পলিটিক্যাল শাহানা আপাকে চিনি, ওনার হাজবেন্ডের কথা। ওনার হাজবেন্ডের, ওনার দেশ পারেন না, ক্যাবিনেট সেক্রেটারি, তারপরে পিএসসি চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, পিএসসি চেয়ারম্যান ছিলেন ডক্টর সাদত হোসেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। নাইস ম্যান, আই নো হিম ভেরি ওয়েল। উনি যে হাজবেন্ড জানি না। আমাদের ইকোনমিক্স পড়াতো ফার্স্ট ইয়ার, তাই না? ইংলিশ পড়াতো, ইংলিশ আর আমাদের ইকোনমিক্স পড়াতো, আমাদের ইকোনমিক্স পড়াতো। She was a very good person, good, impressive woman. রাইট রাইট। এখন অসংখ্য ধন্যবাদ তোমাকে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। আমি এই যে ফাঁকে একটু বলি, এই যে আমাদের যে ম্যাডাম ছিল শাহানা ম্যাডাম, উনি তো খুব ভালো পড়াইতেন। আমার রোল নাম্বার ছিল 222, আমি উমো গ্রুপে ছিলাম। উনি এই 222 করে ডাক দিত। আর ওনার মারা যাওয়ার এই খবরটা দেখা সেটাও মনে পড়ে। আর আরেকটা তোমাদের শেয়ার করি, আমি যখন বিসিএস ক্যাডারে উন্নীত হই তখন ডক্টর সাদাত হোসেন পিএসসির চেয়ারম্যান ছিল। ওনার হাতেই আমার ওই বিসিএস ক্যাডারের ক্যাডারমেন্ট হলো ওনার স্বাক্ষরে। সেই জন্য আমি ওনাকে রেসপেক্ট করি। আল্লাহ ওনাদের স্বামী স্ত্রী দুজনকে ব্যস্ত নসিব করুক এবং তাদের দাম্পত্য জীবন অনেক ভালো ছিল। এটার প্রমাণ মাত্র 20 দিনের ব্যবধানে দুজনকে আল্লাহ তাআলা একই সাথে প্রায় কোথায় নিয়ে গেছে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ ধন্যবাদ। হাই হাই, তোমার ইয়েতে ইয়া করো, আনমিউট করো। হাই, তোমার ছবিতে ক্লিক করো, তারপরে ইয়াটাকে আনমিউট করো। তুমি গত মিটিং এ কথা বলো নাই, সংক্ষেপে কিছু বলো। হাই হাই, রেজা রেজা হাই, আমার হ্যালো, হাইকে একটু আনমিউট করে দাও। হাই, হ্যাঁ গুড। হাই বলো। হ্যাঁ হাই বলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলছি। আচ্ছা, আমি আমাকে তো হয়তো সবাই অনেকে চেনে, সবাই বেশিরভাগই চেনে। তারপর আমি পরিচয় দিচ্ছি, আমি আমার নাম আব্দুল হাই, আমি সিভিলে ছিলাম এই গ্রুপে। ফার্স্ট ইয়ারের রোল নাম্বার ছিল 17, সিভিলেও ছিল 17 আমার রোল নাম্বার। এটা আমার একটা পলিটিক্যাল একটা বিশেষ বৈশিষ্ট্য, কারণ যেটা অনেকেরই হয় না, কপালে ছেড়ে জোটে নেই, আমার কপালে উঠছে। আচ্ছা, তার ইয়ার আমি গত মিটিংয়ে ছিলাম, লাস্ট সেশনে আমি ডিসকাস হয়ে গেছিলাম একটু। আমি মানে ইলেকট্রিসিটি না থাকার কারণে, যার জন্য পরে সার্ভিসের কথা বলছি, আমি জিজ্ঞেস করছি আমি। তো আজকে আর করোনা পরিস্থিতি নেই, আর সবার যে অবস্থা, আমার সে একই অবস্থাও আছে, লকডাউনের মধ্যেই আছি, ঘরের মধ্যে বন্দি অবস্থায়, ঘর থেকে বের হই না। আল্লাহ নামাজ রোজা কাপাস এইভাবেই আছি। আর গতকালকে ফজলি যে আজকে অবদান, ফজলিকে আমি গতকালকে ফোন দিয়ে বললাম যে আমরা একটা করি, সেশন করি, মিটিং করি আমি অনলাইনে, তুই ওইটা যোগদান করবো। ঠিক আছে, কালকে হয়তো আমি যোগদান করতে পারি, আর যোগদান করবো। সেই বলে হয়তো ফজলু আজকে জয়েন করছে আর কি। তা আমি নতুন নতুন যারা আছে তাদেরকে বলি আমি, তারা কেউ জয়েন করে, কেউ করে না, এই আর কি। তো ঠিক আছে, আজকে অবশ্য কালকে আরেকটা যেটা করছে, আজকে সে অবশ্য আসে নাই, শামীম। সে কিছু ছিল সেখানে, কিছু কথাবার্তা উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলে, এটা ঠিক না কথাটা বলা। কারণ আমরা যখন সংগঠন করি, আমরা অনেক আগে থেকে জড়িত প্রথম থেকে। সে পরে এসে সে প্রথম থেকে যে ভাগ নিতে চায়, সে ভাগটা তাকে দেওয়া সম্ভব না। ঠিক আছে, আগে ছিল না, সে যাতে পায় নাই, সেটা আমরা আলফিলা গেলাম, মামিসিং গেলাম, সেদিন আফসোস করে। আমি তখন তুমি ছিলে না, যদি আফসোস করতে লাভ নেই। তুমি থাকলে পরে অবশ্যই বুঝে পিকনিকে তুমি আসছো, পিকনিক আগের দিন তুমি আমার সাথে যোগদান যোগ করি। তুমি তো পিকনিকে আসো বলে আসতে লাস্ট মতো বলতে আর সম্ভব হয়নি আমাদের, তাকে যোগাযোগ করলে পরে তাহলে কথা ঠিক আছে। এটা বলা ঠিক থাকে না। তুমি যখন যেটা হবে তখন সেই সুযোগটা নিবে। আগে প্রিভিয়াস সুযোগ তো তোমার পক্ষে দেওয়া সম্ভব না, তোমার পক্ষে আমাদের পক্ষে তোমাকে দেওয়া। এটা নিয়ে কথা বেশি বাড়ায় লাভ নেই। আমি কিছু তেমন কিছু বলবো না। এর মধ্যে আরো লোক যদি আরো অনেকে বলার সুযোগ হোক, আমি এই বিরাম বক্তব্য। ধন্যবাদ। আচ্ছা বারেক, আচ্ছা বারেক কিছু বলো। বারেক, রেজা বারেককে একটু আনমিউট করে দাও। রেজা বারেককে একটু আনমিউট করে দাও। হ্যাঁ বারেক কিছু বলো। রেজা বারেককে আনমিউট করো। হ্যাঁ বারেক বলো।
আসসালামু আলাইকুম। চিরসাগর বন্ধু, সব বন্ধুদের ধন্যবাদ। আমি বেশি কিছু বলবো না, কারণ কথা বলা একটু কষ্ট হয় আমার। সবাইকে ধন্যবাদ জানাই। ওই অবস্থায় আছি, ওই লকডাউনের মধ্যে আছি, বাসায় থাকি, কোথাও যাওয়া হয় না। আবেদরে অনেক বলে আবেদরে আজকে উপস্থিত করাইছি না, আবেদ কথা বলো না। আবেদ আমি কয়েকদিন কথা বলছো তো, আবেদ কথা বলছে, আবেদ কথা বলছে না, আমি যেমন বলছি আজকেও বলছি। আচ্ছা বারেক, আজকে জাফরে দেখলাম না। দিকে থাকো না বারেক, তুমি না না, আমি কোথায়? আমি ফরিদপুরে। আমি ফরিদপুরে আটরশির পাশে এখানেই। আমি একটা কলেজে ছিলাম, গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, চাকরি করছি গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, কলেজের পাশে বাড়ি করছি, ওখানেই আছি। আমাদের মনে হয় আরেকজন বারেক ছিল মেবি, ওই যে সাওড়া বাড়ি ধামরাই, বাড়ি ধামরাই 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 বাড়ি ছিল। ধামরাই ছিল ওই আমাদের মেকানিক্যালি ছিল, রাইট, মেকানিক বি গ্রুপে। হ্যাঁ রাইট, আবেদ আমি, আমরা তো বি গ্রুপে ছিলাম, ওই বাড়াই গেছিল। আমিও ছিলাম তোমাদের সঙ্গে। যাক, এখন আমি একটুখানি ফারুক আমাদের সাথে ছিল না, ওয়াজির ওই 50 ফারুক ও তো আমাদের সাথে ছিল, ছিল মমতাজ ছিল। আচ্ছা, মমতাজের খবর কেউ জানো? না, মমতাজের খবর পাচ্ছে, খালি শুনলাম তো অনেক বাইরে আছে। ও আমেরিকায় যখন যায় আমি জানি, ওই ও চাকরি করতে হলো গিয়া ওই বিআইডব্লিউটিতে ড্রেজিং ডিভিশনে, ড্রেজার ডিভিশনে চিটাগংয়ে থাকতো হায়দ্রাবাদ। ওর বাসায় আমি আসতে থাকতাম। আমি তো রাঙ্গামাটিতে, আমার প্রজেক্ট ছিল 6 বছর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। চিটাগংয়ে আসলে ওর ওখানে রাত কাটাইতাম আমি। তখনই সে OP1 এ দরখাস্ত করা শুরু করলো। OP1 পরে পাইলো না, পরে OP2 তেও পাইছিল, পাওয়ার পরে ও চলে গেল আমেরিকা। ওই বসুন্ধরা ড্রেজিং এর কাছে মিলন, আবু হোসেন মিলন। না, বসুন্ধরা না, ও যে কাপ্তাইতে, না বসুন্ধরা, আবু হোসেন মিলন, আবু হোসেন মিলন যেটা, আবু হোসেন মিলন যেটা, যে হাতে লেখা সুন্দর ছিল। ও আচ্ছা, আরেকজন সুন্দর লেখা ছিল, কালো মতো ছেলেটা, লম্বা, কি যেন নাম, আমিও ওরকম ভাবে লিখতাম। ও আর আমি, আমাদের দুজনের লেখা ছিল। আর আমাদের লম্বা একটা ছেলে ছিল ফরহাদ নামে, মনে আছে? ভলিবল ফরহাদের সাথে বাংলা একাডেমির ওই মিটিং এ দেখা হয়েছিল তো। অ্যাটমিক এনার্জিতে চাকরি করবে, রিটায়ার করেছিল। ধন্যবাদ বারেক, তুমি শরীর অসুস্থ, তারপরে তুমি আমাদের। আমি সবাই ধন্যবাদ জানাই, আমি সব মিটিং এ জয়েন করি। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই আমার জন্য একটু দোয়া করবা। ইনশাআল্লাহ দোয়া করি, তুমিও আমাদের জন্য দোয়া করো। আচ্ছা, গৌতম সংক্ষেপে কিছু বলো। গৌতম, আমার তো কালকে আমি যেটা আমি হলাম গৌতম চৌধুরী। আমি ছিলাম ফার্স্ট ইয়ারে। আমার সেই ক্লাস যেটা, আমি পরে মেকানিক্যালে ছিলাম। আমার এখানে সবাইকেই মোটামুটি এখন অনেকদিন ধরে আছি, প্রথম থেকে তার জন্য এখন যারা আছে সবাইকে আমি চিনি। তো প্রিন্স ভাই অনেকে আমাকে আবার চিনে না, যেমন প্রিন্স ভাই চিনে না। তারপরে এখানে আমার সৌভাগ্য যে একবার উনি বাংলাদেশে আসার সময় আমার সাথে হয়েছিল, যার জন্য আমি খুব একাত্ম বোধ করি, ভালো লাগে। তো এই করোনা ভাইরাসের মধ্যে আমার একটু হার্টের প্রবলেম আছে, সেখানে গেছিলাম, সমস্যা আছি, চাই সবার কাছে, কারণ আমি তো মোটামুটি সুস্থ ভাব দেখাই, সুস্থ না। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা নিয়ে ওষুধের মধ্যে আছি, কারণ হাসপাতালের অবস্থা ভালো না। তো এই জন্য একটু দোয়া চাই। আর আমি আজকে খুব খুঁজতেছিলাম, ও আজকেও বললাম, ওই যে আমাদের যে ফরিদ ছিল, খুব আলতাবের লগে মিশত। বারেক ভাই, তোমার মনে আছে কিনা? লম্বা 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 দুষ্টামি করতো। হ্যাঁ, দুষ্টামি করতো। আকরাম ভাইয়ের মনে আছে কিনা? ফরিদ একই ছিল, ফরিদ করে নাম, আলতাবের লগে খুব মিশত আর কি।
এই মৃত্যু খুব বেশি। যাই হোক, পরে কেন যেন আজকে চেহারাটা ভুলে গেছি, আমার কেন যেন মনে হইলো রাত্রে স্বপ্নও দেখছি। এই আর কি অবস্থা। আচ্ছা, আলতাফের সঙ্গে কি কারো যোগাযোগ আছে? কারো যোগাযোগ যদি থাকে, এই জন্যই বললাম যে তোমাদের সঙ্গে কারো যোগাযোগ থাকে, কারণ ওই যে পিটি ফারুকেরও মোটামুটি যোগাযোগ ওর সাথে ভালো ছিল, ফরিদের সাথে। নাই, আমি কালকে জিজ্ঞেস করছি, নাই, ওদের সাথে যোগাযোগ নাই। ওয়াজির, হ্যাঁ বলো। ওয়াজির, তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দিও তো ভাই। আচ্ছা, এখনই নোট করে নিবা। শোনো, তুমি এটা ওয়ালে দিয়ে দিও। চিরসকাল ওয়ালে দিয়ে দেবো। আর শোনো, আমি একটু আগে ভাগে বিদায় নিচ্ছি, আমার মোবাইলের চার্জ প্রায় শেষ, আবার চার্জ দিতে হবে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এতক্ষণ তো একজনের চেহারা দেখতেছিলাম, তা আমার মোবাইলের স্ক্রিনটা স্ক্রল করাতে আমি দেখলাম যে না, একসাথে 4 জন করে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই জিনিসটা একটু ফলো করো তোমরা। স্ক্রিনটা যদি স্ক্রল করো, সবাই দেখতে পাবে, একজনও বাদ থাকবে না। এই মিলন চুপ কেন? এই মিলন চুপ কেন আজকে? কি রে চুপ কি আবার? তোমরা বলছো আমি শুনছি তো, শুনতেছি তো রে ভাই। আচ্ছা, এইভাবে থাকলে চলবে না তো। 9 মিনিট। আচ্ছা, ঠিক আছে, অল্প ভিতরে শুরু। এখন আজাদ খুব অল্প সংক্ষেপে একটু বলো যে 9 মিনিট। হ্যাঁ, একদম সংক্ষেপে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তো প্রত্যেক মিটিংয়ে বলি। আর আসসালামু আলাইকুম। বারেক ভাইকে দেখতে পাচ্ছি আজকে, আরো নতুন মুখ। আমি সব দিনই আছি। হ্যাঁ, আমি আজকে ঘুমাই গেছিলাম প্রথমে, ঢুকছি যেই কারণে এক সেশন হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় সেশনে ঢুকছি। হঠাৎ করে আমার ফেলছি। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেকে হয়তো আমাকে চিনে না, আবার অনেকে চিনে আমার পরিচিত। তুমি কোন ডিপার্টমেন্টে ছিলা? আমি মেকানিক্যাল গ্রুপে। এখন বয়স হয়ে চেহারা টেরা পাল্টে গেছে। আমি লতিফ হোস্টেলে থাকতাম পূর্ব শাখায়। আর ফার্স্ট ইয়ারে ছিল মানে যে গ্রুপ, ইংরেজিতে যে বাংলাদেশ গ্রুপে ছিলাম। ওই মিলন আমাদের এক গ্রুপে ছিল মেকানিক্যাল, ও ফার্স্ট ইয়ারে সম্ভবত একসাথে মিলন, আবু হোসেন মিলন যে বসুন্ধরা চাকরি করে। আর আলতাফের কথা বলতেছিল কে জানো? ওয়াজির আলতাফ আমেরিকাতে আছে, আমি যতটুকু জানি। আমি জানি আমেরিকায় যে গেছে, তার থেকে আর যোগাযোগ নাই। মমতাজউদ্দিন আকবর, এই দুইজনকে খুব মিস করি আমি। যদি কেউ যোগাযোগ করতে পারো একটু জানাই। তোমার ওই যে টিএনজিতে চাকরি করতো, চাকরি চলা অবস্থায় ওপটুয়ানে আমেরিকা গেল, এরপরে সে খুব অসুস্থ হয়ে গেছে আমেরিকায়। জাহাঙ্গীরের কোনো খোঁজ পাচ্ছি না। জাহাঙ্গীর আমি অনেক চেষ্টা করছি। জাহাঙ্গীর আর আমাদের আশরাফ, তুমি বলছিলে আশরাফ, আশরাফের কথা। আশরাফের খোঁজ পাবো আমি, কারণ আমি ওই নানা তো মারাই গেল। কেউ বলতো নানা, কেউ বলতো চাচা। নানা মারা গেছে, কে বললো? না, চাচা তো কামাল, মোস্তফা কামাল। আশরাফ মোস্তফা কামাল দিকে চাচা বলতো, কেউ নানা বলতো। হ্যাঁ, মোস্তফা কামাল কেউ বলতো চাচা, কেউ বলতো নানা। ও মারা গেছে হার্ট অ্যাটাকে। হ্যাঁ, জি, অনেকদিন হলো। দুঃখিত, তোর চেহারাটা কোন এক ডিসেম্বরে। কালকে বোধহয় ওয়ালে কে জানো, ওয়াজির বোধহয় লিখছিল মোস্তফা কামাল, এ হলো চাচা মোস্তফা, বয়সে অনেক বেশি ছিল আমাদের চেয়ে। লতিফ হোস্টেলে থাকতো, আমাদের চেয়ে অনেক বয়স্ক। কুমিল্লা 14 গ্রাম সম্ভবত। পিছনের ব্লকে ছিল। পিছনের ব্লকে, জি, নর্থ ব্লকে। হ্যাঁ, আমিও নর্থ ব্লকে ছিলাম। আমাদের একটা বন্ধু ছিল হাবিব, ফেনী বাড়ি, হাবিব ওরে আমরা হেনাই বলতাম। যোগাযোগ হয় না। হাবিবের কথা মনে পড়ছে না। তবে হ্যাঁ, আমি একটু বলতে চাই, আমি দেখতে পাচ্ছি এই শুধুমাত্র এই ভিডিও কনফারেন্সিং এর কারণে
আমরা কিন্তু অনেকে অ্যাড হচ্ছি, নিজেরা খুঁজে অনেককে বের করে ফেলতেছি, এখানে অ্যাড হয়ে যাচ্ছি। এত ভালো লাগতেছে আমার কাছে, এখন মনে হচ্ছে যে এটা খুব জমজমাট সকাল, এখন খুব জমজমাট হয়ে গেছে। নেক্সটে আমরা যখন সিচুয়েশন স্বাভাবিক হবে আমার আরেকজন আছে বরিশালের সালাম, বরিশালের সালাম বারেক একটু পরে আজাদের বক্তব্যটা শেষ হোক, তাহলে পরে কথা বলতে পারবো। আমি না আর ফারুক, আমি আর বেশি কথা না বলি, তবে আজকে আমি মিস করছি, কিন্তু প্রথম সেশনটা আমি মিস করাতে আমি এখন পরে ঢুকে আমি দেখি অনেকের নতুন, ওয়াজিদকে বোধহয় আজকে নতুন প্রথম আজকে জয়েন করে খুব মজা পাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ অজিত। আচ্ছা আজাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সবাই দোয়া করবো আমরা যেন। হ্যাঁ ফি আমানিল্লাহ সবাইকে ধন্যবাদ। একটা জিনিস আমি বলে রাখি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটু মানে অল্পতে একটু আমি একটা কথা বলি, সেটা হলো যে আমাদের আজকে শুক্রবারের মিটিং এর ব্যাপারে আমাদের একটু মানে জায়েদ একবার বলেছিল যে ডেট চেঞ্জ করা যায় কিনা, যে এই বিষয়টা সবার ব্রেনে একটু রাখার জন্য অনুরোধ করবো। সেটা হয়তো ওয়ালে আমরা একটু ডিসকাস করে নেবো এই বিষয়টাতে। এখন আমি সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের বন্ধু শওকতকে কিছু বলার জন্য, শওকত খুব সংক্ষেপে কিছু বলো। শওকত। ধন্যবাদ ফারুক, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে অনেক ভালো লাগতেছে যে অনেকে নতুন সংযুক্ত হয়েছে, আবার দূর থেকে যারা টাইম ডিফারেন্স কেউ আর কি অ্যাভয়েড করে কষ্ট করে আমাদের সেশনে যোগ হয়েছে, যার মধ্যে আছে প্রিন্স কানাডা থেকে, তারপরে অনেকদিন পরে আবার নতুন মানে গেট আপে দেখলাম পিটি ফারুককে। ফারুক ধন্যবাদ, দেখলাম আবার ভালো লাগলো আর কি ফারুককে। তারপরে আমিনুর আজকে অনেকক্ষণ বেশ মন খুলে কথা বলতে পারছে, আর আমিনুর এসে হাসি মুখতে অনেক ভালো লাগছে আর কি। এবং নতুন এইখানে তো বারেকের আগেও ছিল আর কি, নতুন সংযুক্ত করেছি সতুরকে অনেক ভালো লাগে ফারুক বলেছে, এবং লেখাগুলো অনেক সুন্দর আর কি। আমাদের জন্য অত্যন্ত মানে বুদ্ধি সম্পন্ন এবং মেধাবী তুখর লেখক আর কি তার লেখার সাথে সাথে আজকে তার চেহারা দেখতে পারলাম, আরো ভালো লাগলো আর কি। ঠাকুর যথারীতি স্বরূপ, ঠাকুর মাঝে কি যেন কেমন একটু হারাই গেছিল, এখন আবার মনে হয় চির শাখায় এসে যে নিজেও প্রাণ পেয়েছে, অন্যদেরকেও প্রাণ সঞ্চার করতে সমর্থ হয়েছে। আর একটু ধন্যবাদ ঠাকুরকে ধন্যবাদ। ঠাকুর আবার একটু বেশি বলে আমাদের সম্পর্কে, আমাদের সবাই আর একটু কমায় বলে না, আমরা আমাদের টিকে থাকতে পারি সেরকম একটা ব্যবস্থা রেখে আর কি মোটামুটি ভাবে। আর আজাদ, তাকেও ধন্যবাদ। আরো যারা নতুন, আমি এই প্রশ্নকে বলি, আমি গতকালই হঠাৎ শুনলাম যে আমার ভাই এবং বন্ধু আকরাম আবার অসুস্থ হয়ে গেছে, আজকে তারা কথাও বলতে পারলো না। তো আজকে জুমার দিন, যেহেতু আমরা জুমা নামাজও পড়তে পারছি না মসজিদে গিয়ে, আমরা হয়তো এই সেশন শেষেই আমরা সবাই জোহরের নামাজ পড়বো বাসায়। আমরা সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই ইসলামের জন্য বিশেষ করে আমরা দোয়া করবো আজকের দিনে। আজকে আরো বিশেষ একটা দিন, আমরা সবাই জানি আজকে রমজানের শেষ দশক, অর্থাৎ নাজাতের দশকের আজকে প্রথম দিন। একুশে আবার সম্ভবত আজকে শ্রেষ্ঠ দশকের প্রথম বেজোর রাত্রি, যেটা আমরা গতকাল পার হয়ে আসছি। অনেকেই হয়তো আমরা এই রাত্রি ইবাদত করছিলাম, আল্লাহর কাছে রোনাদারি করেছি নাজাত। এই সমস্ত আজকে সারাদিন ব্যাপী আমাদের সেই দেশ আমাদের আগ্রহ। আমরা আজকে আমাদের দিনের আমাদের যত প্রার্থনা নামাজের মধ্যে আকরামকে আমরা সমৃদ্ধ করি, আল্লাহ তাকে আমাদের কোষাধ্যক্ষ এবং সে সবাইকে সমৃদ্ধ করতে সবসময়। আজকে সে কথা বলতে পারছে না, আমার কাছে খুব খারাপ লাগছে, আমি খুবই ব্যথিত তার দেখতে। আল্লাহ তাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন, সে আবার সবল হয়ে আবার আমাদের মধ্যে সেভাবে ফিরে আসুক। আর সবাইকে ধন্যবাদ। আজকে আর বেশি লম্বা করতে চাই না, আমাদের এই সংযোগ অব্যাহত। ধন্যবাদ শওকত। আমি মিলানকে লাস্ট বলতে দাও। আসসালামু আলাইকুম। আমার পরিচয় নতুন করে কিছু দিব। ইলেকট্রিক্যালে পড়েছি, শেষ করিনি। আমি আমার পরিচিতিটা ওখানে সবচেয়ে বেশি হলো যে আমি নাটক করেছিলাম একটা, সেখানে আমি শেষ করিনি বলছি। ঠিক আছে, তো হ্যাঁ, আমি এখন শেষ করে ফেলো, এখন
শেষ করে না, এখন আমি শুরু করছি তো। না দোস্ত, আমি শুরু করছি। আমি তোমাদের সাথে শুরু করছি, আমি শেষ কেন করব? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তো এখন শেষ করছি না, আসলে আমি আবার শুরু করছি। আমি চিরসখায় মানে আমি আবার শুরু করছি। আমি বলছি যে আমার শেষটা আমার ওই রকম ইচ্ছা যে আমার শেষ হবে যেদিন আমাকে আল্লাহ নিয়ে যাবে। আমি এর আগ পর্যন্ত তোমাদের সাথে থাকছি ইনশাআল্লাহ। এবং এটা আমি চিরসখাকে আমি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমি যে লিখতে পারি বা লিখতে মানে চেষ্টা করলে লিখতে পারি, এটা আমি আগে জানতাম। আমার মনের মধ্যে সবসময় একাত্তর সারাক্ষণ নাড়াচাড়া করে। তো আমার ওই জার্নিটা, আমার ঢাকা থেকে আমার গ্রামে যাওয়ার এই জার্নিটা, আমার সেই বয়সে আমার এত মনে দাগ কাটছিল, আমি সারা জীবন বলতে পারতাম। আমার সবসময় মনে হতো আমি যদি লিখে রাখতে পারতাম, আমি যদি কখনো এটা পারতাম। তো সেইটাই চিরসখার পদ্ধতিতে আমি যখন দেখলাম গৌতম লিখছে, ঠাকুর লিখছে, শাহ আলম লিখছে, সুন্দর সুন্দর লেখা, মানে রেজাও লিখছিল, তখন ফারুকও দু একটা কথা লিখতো। তো এদের সবারই ঠিকঠাক ভ্রমণ কাহিনী কিংবা স্মৃতি তখন ভালোই লাগছিল। তো মনে হলো যে আমি সেই ৭১টা লিখেছি, তো লেখা শুরু করে দিলাম। কিন্তু সত্যি কথা যে আমি মোটেও লেখক না, সেই জন্যেই আমি এই কষ্ট হয় আমার। আর ওই যে মানে ঠাকুরের যে অভিযোগ, দিনে একবার না গেলে পেটের ভাত হজম হয় না, এই জন্য চিরসখায় খুবই খুবই ঢুকে যায়, তো ভাতটা হজম হবে। তো এই জন্য ঝুঁকি, কিন্তু তোমাদের মতো চটপট না, আসলে আমি পারি না ওইরকম চটপট করে তোমরা কি চমৎকার করে লেখো। বরং মনে হয় যে উপভোগটা খুবই করা যায় তোমাদের সাথে। এই জন্য ঠিকই, যদি খুব কম সময়, এখন তো রোজা রমজানে ওইভাবে ঢোকা যায়ও না, অতটা সময় নেওয়া যায় না, বাট আছি আলহামদুলিল্লাহ। এবং তোমাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে তোমরা ঠাঁই দিয়েছো, সুযোগ দিয়েছো। আর আজকে আমি এটা এই করোনাতে আমার কাছে হঠাৎ মনে পেয়ে, আমার গতকাল না পরশু আমার ছোট ছেলেটা ও চোখে একটু সমস্যা হচ্ছে। তো আমি একজন ডাক্তারের সাথে টেলিফোনে কথাবার্তা বললাম যে এরকম, এখন তো ডাক্তার দেখাইতেও যেতে ভয় লাগে, কোথায় যাবো, কি করবো। তো কি ব্যাপার, দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তো এখন ডাক্তার বললেন যে এটা তো খুবই স্বাভাবিক, আমরা আমাদের ভিশনটা, আমাদের চোখের দৃষ্টিটা এখন তো একেবারে ঘরের মধ্যে ঢুকে গেছে, আমরা দেখতেই পাচ্ছি না, আমাদের দূরদৃষ্টি, আমরা দৃষ্টিটা দূরে নিক্ষেপ করতেই ভুলে গেছি। ফলে কাছের জিনিসগুলো আমরা, আমাদের চোখ কাছের, আমাদের দৃষ্টিটা কাছের জিনিসগুলো দেখতে অভ্যস্ত হচ্ছে, দূরের জিনিস ভুলে যাচ্ছে। তো তোমার ছেলের এইরকম হচ্ছে, ২ মাস ধরে ঘরের মধ্যে আটকা, তুমি মাঝে মধ্যে ছাদে তাদের কোথাও পাঠাও, একটু দূর দেখার অভ্যাস করি একটু, নাহলে তো ভিশনটাই আস্তে একেবারেই। তো আমি খুবই আমার মনে হলো যে এটা করোনার যে দূর দেখতে ভুলে যাচ্ছে, আমরাও হয়তো তাই হবে, আমাদেরও হয়তো তাই হচ্ছে। আমরা এমনি বড় মানুষ, বুড়ো মানুষ, আমাদের এমনি কি হয়তো সমস্যা, কিন্তু ওদের জন্য আমার খুব খারাপ লাগলো যে এইটাও করোনার একটা। আর আমি সবার কাছে দোয়া চাই, আমি তো দুঃখের কথা জানাচ্ছি যে আমার পরিবারের মধ্যে আমার আপন ছোট ভাই, ও ডাক্তার ও শিশু বিশেষজ্ঞ, ও পরশুদিন থেকে ও পজিটিভ আসছে করোনা, আইসোলেশনে আছে। ওর ওয়াইফ যিনি ডাক্তার, ঘরেই আছে আইসোলেশন। আমি সবার কাছে দোয়া চাই আমার জন্য, ডাক্তারি করতে যা হয় তাই হয়েছে আমার। তো এবং আর আছি সবাই ভালো, বাকি সবাই ঠিক আছি। আমরা এই সময়টাতে একটু বেশি আল্লাহকে স্মরণ করি। এমনিতেই তো দুর্যোগ, সেই কারণে
আর রমজান আমাদেরকে আরো খুব ভালো ভালো সুযোগ এনে দিয়েছে ওনার কাছে ওনার শরণাপন্ন হওয়া। আমরা সেটা করার চেষ্টা করছি, আমরাও করছি। আমাদের সবাইকেই বলবো এটাকে একটু বেশি সময় দাও, কোরআনকে একটু বেশি একটু বোঝার, জানার, একটু পড়ার, একটু অভ্যাস করা আর কি। আমি নিজে খুব ভালো বিশাল এসব ব্যাপারে বিশারদ এরকম না, কিন্তু আমার উপলব্ধিটা আমি বললাম যে আমার ভালো লেগেছে, যার জন্য আমি দেখি কোনো কিছুই এখন আর করছি না। ঈদের পরে, রমজানের পরে আবার টুকটাক শুরু করতে পারবো। তবে আমি যে বললাম তোমাদের মতো চট করতে না, এই হচ্ছে কি আমার জব। সবাই দোয়া কর, সবার জন্য আমিও দোয়া করি। তোর বড় ছেলের খবর কি আর ওই দেশের খবর কি? আমি বোধকে আমার বড় ছেলে হাঙ্গেরির একটা ছোট শহরেও থাকে, ওখানের একটা ইউনিভার্সিটিতে সে প্রফেশনাল পাইলটের উপরে গ্রাজুয়েশন করতেছে। তো এটা তার সেকেন্ড সেমিস্টার ফাইনাল চলতেছে, এখন অনলাইনে সব হচ্ছে। ওদের শহরে সংক্রমণটা খুবই কম, ওই জন্য নজরে দেখছে। আর ওরকম কোনো লকডাউন নাই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হয়, মাস্ক, বাইরে গেলে দোকানে গেলে মাস্ক পরে যেতে হয়, শুধু এইটুকুই। কিন্তু ওরা বন্ধুরা এরা খুব একটা ডিস্টেন্স মেনটেন করে মনে হচ্ছে না, একজন আরেকজনের বাসায় যাওয়া আসা করে, খাই দাই এসব আছে। আর কি ঘোরাঘুরি খুব একটা করতে পারে না, তবুও মানে যেতে হয় সেটা দেখা। এমনিতে ওদের দেশের অবস্থান হচ্ছে রাজধানীর বাইরে বুদাপেস্টটাই একটু যা বেশি আক্রান্ত, আদারওয়াইজ বাইরের অবস্থা ভালো, মানে এই আর কি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাস করেছি। পুরান্ত হোস্টেলে ছিলাম 117 নম্বর রুমে। পাস করার পরে পিজিবিতে চাকরিরত ছিলাম দীর্ঘ। তারপরে আজকের মিটিংটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো প্রবাসী আমাদের বেশ কয়েকজন বন্ধু যোগদান করতে। অনেক বছর পরে নতুন মুখ দেখে ভালো লাগলো। এই জুম মিটিং এটার ব্যাপারে একেবারেই না বললেই নয় যে এটা কতটা চিন্তাকর্ষক আমাদের জন্য। আমরা যারা বন্দি অবস্থায় আছি, আমরা এই মিটিংটার জন্য রীতিমতো মুখিয়ে থাকি যে কবে শুক্রবারটা আসবে, আগে যেটা শনিবারে এসেছে। তো অনেক ধন্যবাদ সবাইকে, সবার প্রাণবন্ত উপস্থিতি, এবং আশা করি পরবর্তী মিটিং এ আরো নতুন মুখ দেখতে পারবো। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবা। সবাই ভালো থেকো, খোদা হাফেজ। ধন্যবাদ রিজা। রেজা, তুমি তোমার মানে বক্তব্য দিয়ে আমি আমার যখন বলার প্রসঙ্গে আমি তো বলেছি মোটামুটি আর কি। তো সবার একটা পরিচয় পর্ব ছিল, আমি আমার পরিচয় পর্ব বলি নাই, নিয়মিত আলাপ করি। তো আমি তো মনে করি আমাকে সবাই চেনে আর তো যাই হোক, আমার নাম ফকাত আলী, আমি ইলেকট্রিক্যালি ছিলাম আর কি। ইলেকট্রিক্যাল এই রেজাল্ট সবার সাথে একসাথে। তো তারপরে আমি একটুখানি সংযোগ বিচ্ছিত, কারণ অনেকেই সরকারি চাকরি করতে পারছি। আমি প্রথম থেকে সরকারি চাকরির দিকে যাইনি, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জয়েন করি আর সেখানেই আছি তখন থেকে পাস করার পর থেকে। এটা মূলত একটা জার্মান আর কি সাবসিডি প্রতিষ্ঠান আর কি, ইলেকট্রিক্যাল অর্গানাইজেশন লাইক সিমেন্স বাংলাদেশের নাম করার জন্য সেখানেই ছিলাম, এখনো আছি। এখনো আছি, যেহেতু আমি প্রাইভেট কোম্পানি, তো আমাদের এখনো রিটায়ারমেন্ট বয়সের থেকে অনেক আগিয়ে গেলেও চাকরিতে এখনো আছি মোটামুটি আর কি। জানি না ওখানে এখন কি দোয়া করতে হবে। হ্যালো 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 হ্যাঁ সরকার, তুমি দোয়া করে দাও। সরকার তুমি দোয়া করে দাও। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি দোয়া করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب إلينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا والآخرة وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الجحيم اللهم بارك لنا في كل منا ربي لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت يا الله رب العزة يا الله رب العزة يا الله আল্লাহ আমাদের জানি না আমাদের ইবাদত করতে গিয়ে আপনার আমাদের ইবাদত আমাদের চাহিদা আমাদের নিয়ত আমাদের আমলের মধ্যে অনেক ঘাটতি রয়েছে আল্লাহ আপনি নিজ আপনার আল্লাহই তো আপনার বরত্বের উসিলায় আর সর্বোপরি আপনার হাবিবের উম্মত এই নামের এই পরিচয় উসিলায় আমাদেরকে মাফ করে দেন আর এই রমজান মাসে আল্লাহ আমাদের সমস্ত আমলগুলিকে কবুল করেন আমাদের সমস্ত দোয়া আল্লাহ আমাদের সমস্ত আকাঙ্ক্ষা নেক যে সমস্ত বিষয়গুলি আছে সব কবুল করেন আর যা কিছু অগ্রহণযোগ্য যা কিছু ভুল ভ্রান্তি আল্লাহ যা বিপদ আপদ পালা মুসিবত সব আপনি দূর করে আমাদেরকে পরিশোধিত করেন আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদ করেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের মুরব্বিয়ান যারা এই সময়ে চলে গেছেন বা আগে চলে গেছেন ইহাদেরকে সারা দুনিয়ার আল্লাহ কোনায় কোনায় যত মুমিন মুমিনাত মুসলমান বান্দা বান্দিরা আল্লাহ কবরে লিখে আছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ রমজান মাসে যেমন কবরের আযাব আল্লাহ বন্ধ আল্লাহ এই ওসিলায় আপনি দয়া পরবশ করে কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবকে মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ এবারে রমজান এবারের এই সময় আমাদের জন্য অত্যন্ত সংকন্ন অত্যন্ত একটা আমার স্পর্শকাতর সময় আমরা সবাই শঙ্কিত আমরা সবাই অত্যন্ত উৎকণ্ঠিত মাহবুদ আল্লাহ সামনে আমাদের কি দিন জানবেন আমাদের অপরাধের সীমা নাই আমরা এই করোনা ভাইরাস সহ অন্যান্য বিভিন্ন রোগে আল্লাহ চারিদিকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস ডেঙ্গু এবং বিভিন্ন রকমের সংক্রামক ব্যাধিতে আমাদের দেশ সারা পৃথিবী আক্রান্ত আল্লাহ এই সমস্ত বালা মুসিবতকে আপনি আমাদেরকে হেফাজত করেন এই সময়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমাদের ঘরে বাইরে অনেকে আল্লাহ আল্লাহ যারা এই আমাদের জাতীয় পর্যায়ে আমাদের পারিবারিক আমাদের সমাজ থেকে আমাদের প্রিয়জন যারা চলে গেছেন সবাইকে আপনি মাগফিরাত করেন আল্লাহ আল্লাহ এই রমজানে মৃত্যু এই আল্লাহ এই মহামারীকালীন মৃত্যুর ওসিলায় তাদেরকে আপনি শাহাদাত দিয়ে জিন্দেগি নসিব করেন বিনা হিসাবে তাদেরকে জান্নাতি আল্লাহ ঘোষণা করেন আল্লাহ সাম্প্রতিক আল্লাহ আমাদের জাতীয় অধ্যাপক না ডক্টর আনিসুজ্জামান ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহ আমাদের প্রথম জীবনে আমাদের এই পলিটেকনিক্যাল আল্লাহ শিক্ষা জীবনের প্রথম জীবনের একজন শিক্ষককে আমাদের প্রিয় অনেকেরই আর কি শাহানা ম্যাডাম তিনি ইন্তেকাল করেছেন তার স্বামী আল্লাহ দেশ বরণ্য একজন বিশিষ্ট আল্লাহ সমাজ একজন আমলা আর কি প্রাক্তন আমলা এবং আল্লাহ অত্যন্ত স্পষ্টবাদী একজন মানুষ ছিলেন সাদা মনের মানুষ সাদাত হোসেন সাহেব তিনি মারা গেছেন অল্প কয়েকদিনের ব্যবধানে এই রমজানে তারা স্বামী স্ত্রী দুজনেই চলে গেছেন আল্লাহ তাদেরকেও আপনি মাগফিরাত নসিব করেন তাদের আল্লাহ ইহজন্মের সমস্ত ভুল ভ্রান্তিকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত নসিব করেন আর আরো যারা যারা এর মধ্যে চলে গেছেন আমাদের পরিবারে আমাদের বন্ধু বান্ধবদের পরিবারের অনেকে চলে গেছে আমাদের বন্ধু আজা ফেরদৌস আলম আল্লাহ খসরু চলে গেছে তাকেও মাফ করেন এইভাবে আরো যাদের কথা আমি বললাম না এই স্বল্প পরিসরে যারা অব্যক্ত রয়েছে সবাইকে আপনি মাফ করে সবাইকে আপনি মাগফিরাত নসিব করেন আল্লাহ এর মধ্যে যারা অসুস্থ হয়ে গেছে বিভিন্ন ভাবে আর পীড়িত সবাইকে আমি সুস্থতা সুভারতা দান করেন তাদেরকে আল্লাহ আপনি শেফায়ে তন্দুরুস্তি দান করেন আল্লাহ বিশেষ করে আমাদের ভাই বন্ধু সৈয়দ আকরাম হোসেন আল্লাহ সে অসুস্থ হয়ে দুর্বল হয়েছে আল্লাহ তাকে পূর্ণ শক্তি দান করেন শেফায়ে তন্দুরুস্তি দান করেন আমাদের বন্ধু মোয়াজ্জেম হোসেন মিলনের ছোট ভাই ডাক্তার সে অসুস্থ হয়ে পড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার স্ত্রী দুজনেই এসে রয়েছে আল্লাহ আপনার খাস রহমত আল্লাহ বর্ষায় দেন তাদেরকে
যারা এই করোনা যুদ্ধে আল্লাহ সম্মুখ যুদ্ধে যারা আহ্বান, যারা মানুষকে সাহায্য করতে গিয়ে এইভাবে নিজেরাই আক্রান্ত হচ্ছে, তাদের প্রতি আপনি আরো বিশেষ রহমত নাজিল করেন, তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। এইভাবে আরো যারা যারা অসুস্থ রয়েছে, আমাদের বন্ধু শাহ আলম আজকে সে নাই আর কি, সেও অসুস্থ, বারবার অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাকে শেফা তন্দুরুস্তি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের আরেক বন্ধু আবু নাসের ফারু, সেও দুর্বল, ময়মনসিংহে আসে, সেখান থেকেও সে ট্রান্সপোর্ট দিয়ে আল্লাহ, সে তাকে শেফায়ে দান করুন। সম্প্রতি সে তার স্ত্রীকে হারিয়েছে, তার স্ত্রীকে শাহাদাত দান করেন আল্লাহ। এইভাবে এর আগে আল্লাহ আমাদের আরো বন্ধু আনোয়ার হোসেনের স্ত্রী চলে গেছে আল্লাহ, তাকে শাহাদাত করেন। এভাবে যারা যারা আমাদের পরিবার থেকে চলে গেছে, যারা আমাদের বন্ধু, সবাইকে মাফ করে আল্লাহ, সবাইকে আপনি আপনার আল্লাহ শাহাদাতি জিন্দেগি দান করেন এবং জান্নাত নসিব করেন। আর আমাদেরকে সবসময় ভালাই দান করেন, আপনার দিকে বেশি বেশি আল্লাহ চোখে দিনের কাজে আমরা করতে পারি। ভালোবাসার বন্ধনে আমরা সবাই মানবিক হই, আমরা সবাই সমাজবাদী হই, আমরা ন্যায় নীতিবান সুষ্ঠু জীবনের প্রতি আল্লাহ আগ্রহী, ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি, আমাদের বান্ধব, আমাদের সমাজ, সমাজের প্রতি আমরা সচেতন হই, মানবিক হই, এই প্রার্থনা আপনার কাছে আল্লাহ। আর সমস্ত অমঙ্গল থেকে আপনি আমাদের আল্লাহ রক্ষা করুন, আমিন আমিন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ শওকত, তুমি যে হ্যাঁ সবাইকে তুমি এই দোয়ার মানে মোনাজাতের মাধ্যমে সবার প্রতি দোয়া করেছো, সবার সুস্থতা কামনা করেছো, এই জন্য তোমাকে আরেকবার আমি ধন্যবাদ জ্ঞাপন করি। ফারুক একটু মনে হয় ওই নিচে গেছে, যাই হোক আমি মোটামুটি সবার বক্তব্য শেষ। আমি শুধু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আমি যারা দূর দূরান্ত থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছে, সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে মুজিব যুক্ত হয়েছে, আবার দেশের মধ্যে থেকেও যদি বলি ইসুতোষ যুক্ত হয়েছে, ওয়াজির যুক্ত হয়েছে, আবেদ যুক্ত হয়েছে, হ্যাঁ দেশের বাইরে সুদান থেকে যুক্ত হয়েছে আমিন, আমাদের কুয়েত থেকে যুক্ত হয়েছে ফারুক, হ্যাঁ এবং আরো যারা দূর দূরান্ত থেকে যেমন কানাডা থেকে যুক্ত হয়েছে প্রিন্স, এরা প্রত্যেকেই বিভিন্ন সময় আমাদের মাঝে থাকে, যুক্ত হয়। হ্যাঁ আজকেও যারা নতুন কয়েকজন যুক্ত হয়েছে, সবাইকে আমি আমাদের এই চিরশাখার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যদিও আমাদের কিছুটা সময়ের তারতম্যতার কারণে অনেকে আরো ইচ্ছা থাকলেও যুক্ত হতে পারে না, হ্যাঁ তারপর আমি বলবো যে যারাই যুক্ত হয়েছেন ঘুরে ফিরে বিভিন্ন সময় যুক্ত হয়ে আমাদের মাধ্যমে শেয়ারিং করছেন, তাদের সম্বন্ধে আমরা জানতে পারছি, আমাদের সম্বন্ধেও তাদেরকে জানাতে সক্ষম হচ্ছি। আমি মনে করি যে এই জুমের মাধ্যমে আমরা অন্তত সবার ফেস দেখছি, কথা শুনছি, এর মাধ্যমে আমরা পুরানো স্মৃতি চারণ করার বড়ই সুযোগ গ্রহণ করতে পারছি বলে আমি মনে করি। তো যাই হোক, সবাই অনেক কষ্ট করে সেই 11টা থেকে এখন বাজে 1টা, 11টা 12টা 1টা, তার মানে 1টা না, এখন আরো বেশি, প্রায় 1:30 বেজে যাচ্ছে। তো প্রায় 2.5 ঘন্টা আমরা একত্রিত হয়ে সবাই সম্বন্ধে জানতে পেরেছি। এবং বিশেষ করে আমরা বলবো যে যারা ত্যাগ করেছে, আমাদের শাহানা ম্যাডাম, যার কথা না বললেই নয়, তিনি আল্লাহ জানি তাকে বেহেশত নসিব করুন। 20 দিন আগে তার হাজবেন্ড, যিনি ডক্টর শাহাদাত, অনেক বরেণ্য ব্যক্তিত্ব, তিনিও আমাদের এই দেশ থেকে চলে গেছেন। ডক্টর আনিসুর রহমান, উনিও চলে গেছেন এই দেশ থেকে। বেশ কিছু মানুষ এই রমজানের মাসেও চলে গেছে, এবং করোনার কারণের জন্য হয়তো অনেক আমার আত্মীয় স্বজন যারা গেছে তাদের হয়তো আমরা অনেক জায়গায় জানাজাও যেতে পারি নাই। যাই হোক, তবে আল্লাহ জানি সবাইকে বেহেশত নসিব করুন। আমি বলবো যারা অসুস্থ আছেন, এখানে আমাদের আকরাম বেশ অসুস্থ, তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে। আমাদের মধ্যে
শাহ আলম অসুস্থ আছে, আমাদের মধ্যে আবু নাসের ফারুক অসুস্থ আছে, আমাদের মধ্যে মাহবুব আছে, তারা অসুস্থ রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করেছি। একই সঙ্গে মিলন, তার ছোট ভাই এবং তার ভাইয়ের ওয়াইফ, তারাও মানে করোনা পজিটিভে আক্রান্ত হয়েছে। আমরা দোয়া করি জানি দ্রুতই আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। এবং একই সঙ্গে বলবো যে যেহেতু আমাদেরকে জুয়েল কিছু কিছু কথা বলেছে যে কিভাবে ইমিউনিটি বাড়ানো যায়, আজাদ বলেছে, অন্য যারা আমাদের প্রিন্স বলেছে, যে প্রত্যেকেই বলছে একটাই সমাধান যে আমাদের ইমিউনিটি বাড়াতে হবে। জুয়েল আরো একটা কথা বলছে, যতই আমরা বলি না কেন যে আমাদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি হচ্ছে, তা সেই ভ্যাকসিনটা এক এক দেশের জন্য উপযোগী, অর্থাৎ তাদের যে ভ্যাকসিন চীনের জন্য যে উপযোগী হচ্ছে সেটা কিন্তু আমেরিকার জন্য হচ্ছে না, যেটা আমেরিকার জন্য হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য হচ্ছে না। তাই সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে সেফ রাখার জন্য নিজেকে সচেষ্ট থাকতে হবে। আমরা যতদূর সম্ভব বাইরে কম যাই, আমরা যতদূর সম্ভব ভিতরে থেকে আল্লাহর কাছে দোয়া খায়ের করি যাতে আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ থেকে মুক্তি দান করে। আমরা জানি এই সামনে যে রোজা শেষে জানি ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি, সেই দোয়া কামনা করি। একই সঙ্গে বলবো যে ফারুক আমাকে একটা জিনিস বলেছিল যে তারিখটা কি শুক্রবার না হয়ে বৃহস্পতিবার করা যায় কিনা, এরকম কিছু কথা বলেছে। তো বৃহস্পতিবারও যদি করতে চায় আমাদের তো কোনো আপত্তি নেই, অসুবিধাও নাই, আমরা যুক্ত হতে পারবো। তো বৃহস্পতিবার হওয়াতে যদি অন্য কারোর জন্য যদি বেশি সুবিধা হয়, আমার মনে হয় সেভাবে আমরা ডেট শিফট করা যেতে পারে, সেটা সবার মতামত নিয়েই করা যেতে পারে। আমি ফারুককে বলবো, ফারুক এই মুহূর্তে নাই, তারপরেও আমাদের ওয়ালে এই ব্যাপারে মতামত নিয়ে যদি আমাদের করা লাগে জুম মিটিংটা বৃহস্পতিবার, ইনশাল্লাহ আমরা সেটাই করব, অসুবিধা নেই। তো এই বলে, এবং সবাই অনেক ধৈর্য সহকারে এই মিটিং এর সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সামনের মিটিং এ যাতে আল্লাহ তৌফিক দেন আমাদের, সেই দোয়া কামনা করে আমি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।